আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো পূর্ববর্তী একটা সিরিজে আমরা ইসিজি নিয়ে মোটামুটি বেসিক থেকে শুরু করে সব কিছু দেখে ফেলেছি। আজকে আমরা এক্সরে নিয়ে জানবো। তো এক্সরেতে আমি চেষ্টা করব এই সিরিজে মোটামুটি নর্মাল চেস্ট এক্সরে বা এক্সরে বেসিক থেকে শুরু করে প্রত্যেকটা সিস্টেমে হাত দেওয়ার। তো আমরা আজকে শুধু নর্মাল চেস্ট এক্সরে নিয়ে জানবো এবং সেই সাথে বেসিকটা নিয়ে একটু জানবো এবং ভিউগুলো নিয়ে জানবো। তো ছবিতে যেই এক্সরে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো মেইনলি হচ্ছে নর্মাল চেস্ট এক্সরে ডিফারেন্ট ভিউতে আছে। এটা হচ্ছে আমাদের পোস্টের অ্যান্টেরিয়র ভিউ, এটা হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টের ভিউ। কেন এরকম নাম সেটা একটু পরেই বলবো। এবং নিচে যে দুটো ছবি দেখতে পাচ্ছেন, এইটাও অ্যাকচুয়ালি দুইটাই পোস্টেরও অ্যান্টেরিয়র ভিউ বা পিএ ভিউ। একটা হচ্ছে এক্সপিরেশনের সময়, একটা হচ্ছে ইন্সপিরেশনের সময়। সবগুলো বিষয় নিয়ে আমরা জানবো আজকে ইনশাল্লাহ। তো চলুন শুরু করি। প্রথমে আসে বেসিক। তো এক্সরে নেওয়ার জন্য একটা এক্সরে মেশিন থাকে, আর আমরা জানি সেই এক্সরে মেশিনের একটা বিম থাকে যেখান থেকে এক্সরে বা রেডিয়েশনটা বা রেইসগুলো হচ্ছে বের হয়। এটা কি আমাদের দেহে হচ্ছে প্রজেক্ট হয় বা প্রজেকশন হয় বা আমাদের দেহে আঘাত করে। এই আমাদের দেহে যখন আঘাত করে, তো আমাদের দেহে কিছু স্ট্রাকচার আছে যেগুলো সলিড এবং কিছু আছে যেগুলো একটু কম সলিড, যেমন মাসেল বা সফট টিস্যু, এবং কিছু আছে বাতাস আমাদের লাঙের ভিতরে থাকে, তাই না, বা ফ্লুইডও থাকতে পারে। তো ডিপেন্ডিং অন দ্য কনসিস্টেন্সি বা সলিডিটি, এই আমাদের যে ফিল্ম আছে আমাদের পেশেন্টের সামনে লাগানো থাকে, এই ফিল্মে ডিফারেন্ট আমরা ছবি পাই বা ডিফারেন্ট ওপাসিটি পাই। মানে কোনোটা কালো হতে পারে, কোনোটা সাদা হতে পারে। যেগুলো সাদা হয় এই সাদাগুলোকে আমরা বলি হচ্ছে ওপাসিটি, এবং যেগুলো কালো কালো হয় এগুলোকে আমরা বলি হচ্ছে লুসেন্সি। ঠিক আছে, মানে এতটুকু বুঝলাম যে এক্সরে একটা বিম থেকে আমাদের দেহে প্রজেক্ট করা হয় এবং সেটা আমাদের দেহের ভিতর দিয়ে গিয়ে কোনো একটা ফিল্মে আঘাত করে এবং সেই ফিল্মে একটা ছবি আঁকিয়ে দেয়। কিছু হতে পারে সাদা ছবি, কিছু হতে পারে হচ্ছে কালো কালো ছবি। সাদাগুলোকে আমরা বলি ওপাসিটি, কালোগুলোকে বলি আমরা হচ্ছে লুসেন্সি। এখন এই এক্সরে যে বিমটা এক্সরে রেডিয়েশন দিচ্ছে, এই রেডিয়েশন যদি একটা রোগীর পিছন থেকে দেয়, মানে ব্যাক থেকে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে পিএ ভিউ। পি মানে পোস্টেরো, এ মানে অ্যান্টেরো, মানে পোস্টেরো অ্যান্টেরিয়র ভিউ। আর রোগীর সামনের দিকে আমাদের ফিল্মটা রাখা থাকে, যেটাকে আমরা রিসেপ্টরও বলি। ঠিক আছে। আর এই যে যে এক্সরে বিম, এই এক্সরে বিম থেকে যেই এক্সরেটা, সেটা যদি রোগীর সামনের দিক থেকে প্রবেশ করে এবং পিছনের দিকে ফিল্ম রাখা থাকে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে অ্যান্টেরো পোস্টেরিয়র ভিউ। তাহলে সামনের দিক থেকে বিম গেলে সেটাকে আমরা বলবো অ্যান্টেরো পোস্টেরিয়র ভিউ, পিছনের দিকে বিম গেলে আমরা সেটাকে বলবো হচ্ছে পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ। এখন আসুন, কোনো কোনো স্ট্রাকচার সাদা বা ওপেক, আবার কোনো কোনো স্ট্রাকচার এরকম কালো কালো বা লুসেন্ট কেন হয়? কারণ হচ্ছে এক্সরের বেসিকে আপনারা দুইটা কথা মনে রাখবেন। একটা হচ্ছে যে কোনো সলিড অথবা হার্ড স্ট্রাকচারস, যে এক্স রেডিয়েশনগুলো আছে, এই এক্সরের মানে রেগুলো হচ্ছে অ্যাবজর্ব করে নেয়। অ্যাবজর্ব করে নিলে হচ্ছে ফিল্ম এক্সপোজারটা ওই রেডিয়েশন বা রেগুলোর হচ্ছে কম হয়। যেহেতু ফিল্ম এক্সপোজার কম হয়, এই কারণে এখানে সাদা হয়ে যায়। বোঝা গেল? তাহলে কী বললাম, যে সলিড স্ট্রাকচারগুলো কী করে, যে এক্স রেডিয়েশনগুলো আমরা প্রজেক্ট করি মেশিন থেকে, সেগুলো অ্যাবজর্ব করে নেয়, যার ফলে এক্সরে ফিল্মে ওই জায়গাগুলোতে হচ্ছে সাদা দেখা যায়। তাহলে এই সাদাটা কোনো 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 জায়গায় দেখবেন বেশি সাদা, যেমন বোনগুলো দেখুন, বোনগুলো অনেক বেশি সাদা, তাই না? আবার এই পেশেন্টের ক্ষেত্রে এটা ধরুন ব্রেস্ট শ্যাডো, কেমন, এটা ব্রেস্ট শ্যাডো, তো ব্রেস্ট শ্যাডো দেখুন আবার সাদা। আবার হার্টের এখানেও দেখুন মোটামুটি সাদা আছে, কিন্তু এই সাদা থেকে একটু কম সাদা। এরকম কেন? এক একটা জায়গায় এক রকম সাদা কেন? এর কারণ হচ্ছে, নর্মালি আমাদের দেহে যদি বাইরে থেকে কোনো মেটাল বা যেটাকে আমরা আর্টিফ্যাক্ট বলি, এইটা যদি আমাদের দেহের ভিতরে থাকে, সেইটা ডিটেক্ট করার জন্য আমাদের যে ওপাসিটি, সেটা অ্যাবজর্পশন ক্ষমতা অনেক বেশি এগুলো। এই কারণে ওইটার ওপাসিটি সব থেকে বেশি, মানে সব থেকে সাদা হয়। তারপরে বোন, তারপরে সফট টিস্যু বলতে আমরা মাসেলস বোঝাচ্ছি, আমাদের ব্রেস্ট টিস্যু যেগুলো আছে ফ্যাট, তো এইগুলোর ওপাসিটি একটু কম হয়। ঠিক আছে, তাহলে ওপাসিটি যদি আমরা সারি অনুযায়ী সাজাই, তাহলে মেটালে সব থেকে বেশি, বোনে তার থেকে একটু কম, সফট টিস্যুতে তার থেকে একটু কম, ফ্যাটে সব থেকে কম। ঠিক আছে, আমার ব্রেস্ট টিস্যুতে অনেক ফ্যাট থাকে আমরা জানি, আর এই যে এইগুলো হচ্ছে মাসেল, তাই না, এদিকে মাসেল থাকে, আর এইগুলো হচ্ছে বোন। বুঝে গেল? আচ্ছা। আর লুসেন্সি জিনিসটা কি? লুসেন্সি হচ্ছে যদি এয়ার বা গ্যাসের ভিতর দিয়ে আমাদের এক্স রেডিয়েশনগুলো পাস করে, তখন কি হয়, আমাদের হচ্ছে সবগুলো রে আমাদের এই এয়ার বা গ্যাসগুলো হচ্ছে অ্যাবজর্ব করতে পারে না, যার ফলে ফিল্ম এক্সপোজারটা এই রেগুলোর অনেক বেশি হয়। এই কারণে এই ফিল্মের এই জায়গাগুলো অনেকটা পুড়ে যায় বলতে পারেন, মানে কালো কালো হয়ে যায়। ঠিক আছে, এই কারণে এই যে জায়গায় এয়ার থাকে, এই এয়ারের জায়গাগুলোতে আমরা কীরকম দেখতে পাই হচ্ছে আমরা কালো কালো, এই কালো জায়গাগুলোকে আমরা বলি হচ্ছে লুসেন্সি। ঠিক আছে, তাহলে রেডিও লুসেন্সি কি, রেডিও অপাসিটি কি, এটা আসলে বুঝতে পেরেছেন, এবং কোনটা এপি ভিউ, কোনটা পোস্ট, আর কোনটা হচ্ছে পিএ ভিউ, এটা বুঝতে পেরেছেন। এখন আসুন ভিউ নিয়ে অলরেডি বলে ফেলেছি, যদি আমাদের এক্সরে বিমটা রোগীর পিছন দিক থেকে যায় এবং ফিল্মটা রোগীর সামনে থাকে, সেটাকে আমরা বলবো হচ্ছে পিএ ভিউ। এই পিএ ভিউ আমরা মেইনলি করি চেস্ট এক্সের ক্ষেত্রে, এবং এটাকে একটা আইডিয়াল ভিউ বলা হয়। ঠিক আছে, আর অ্যান্টেরিয়র মোস্ট যে স্ট্রাকচারগুলো আছে আমাদের চেস্টে, সেগুলো পিএ ভিউতে ভালো দেখা যায়।
আর অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ কি? অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ হচ্ছে রোগীর সামনের দিক থেকে যদি এক্স রে বিম পাস করে এবং পিছনের দিকে এক্স রে ফিল্ম রাখা থাকে, সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ। এই অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউতে পোস্টেরিয়র মোস্ট যে স্ট্রাকচারগুলো আছে, এই পোস্টেরিয়র মোস্ট স্ট্রাকচারগুলো খুব ভালো দেখা যায়। ঠিক আছে? আচ্ছা, তো পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ নর্মালি করা হয়, কিন্তু অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ বা এপি ভিউ নর্মালি করা হয় না। এটা যখন একটা পেশেন্ট নন কোঅপারেটিভ হয়, যখন একটা সিলডেন ক্ষেত্রে আমরা করি, সার্জিক্যাল অপারেশনের ক্ষেত্রে করি, বা কোনো পেশেন্ট যদি আনএবল টু মুভ হয় বা মুভ করতে পারে না, সেই ক্ষেত্রে আমরা এপি ভিউ করতে পারি। তো এখানে যে এক্সরেটা দেখছেন, এটা একটা এপি ভিউ এক্সরে, ঠিক আছে? আর উপরে এটা হচ্ছে পিএ ভিউ। আচ্ছা, এখন কোনো ক্ষেত্রে আমরা লেটারাল ভিউ বা কেউ বলে লেটারাল ডিকিউবিটাস ভিউ, এটাও করতে পারি। এটা কখন করবো? যখন হচ্ছে স্মল অ্যামাউন্ট অফ প্লুরাল ইফিউশন থাকে বা সাব পালমোনারি ইফিউশন থাকে, তখন হচ্ছে আমরা লেটারাল সাইড থেকে যদি এক্সরে করি, তাহলে অনেক সময় ইফিউশনটা আমরা দেখতে পারি। তখন এটা দেখুন, একটা হচ্ছে লেফট লেটারাল ভিউ, মানে আমরা সাইড থেকে যখন এক্সরে বিমটা পাস করি, ঠিক আছে? আবার আরেকটা আছে হচ্ছে এপিক্যাল ভিউ, বা এটাকে আমরা এপিক্যাল লর্ডোটিক ভিউ বলি, বা যখন ইরেক্ট পোর্সারে করা হয়। এটা আমরা লাঙের অ্যাপেক্সটা যাতে ভালো করে দেখতে পারি এই কারণে, কারণ নর্মালি আমাদের লাঙের অ্যাপেক্সটা ক্লাভিকল দিয়ে ঢাকা থাকে নর্মাল যদি পিএ ভিউ বা এপি ভিউ করি। কিন্তু যদি এপিক্যাল ভিউ করি, সেক্ষেত্রে আমাদের যেই অ্যাপেক্সটা আছে লাংসের, এটা হচ্ছে খুব ভালো দেখা যায়। যেমন প্যানকোস টিউমার বা এপিক্যাল টিবি বা এপিক্যাল সাবকাস টিউমার, এগুলোতে কিন্তু আমাদের এপিক্যাল ভিউ বা এপিক্যাল লর্ডোটিক ভিউ করা হয়। বোঝা গেল? তাহলে ভিউগুলো এপি ভিউ হতে পারে যখন হচ্ছে সামনের দিক থেকে আমাদের এক্সরে বিমটা যাবে, পিএ ভিউ হতে পারে যখন আমাদের এক্সরে বিমটা পিছন দিক থেকে যাবে, লেটারাল ভিউ হতে পারে যখন এক্সরে বিমটা লেটারাল দিক থেকে যাবে, এপিক্যাল ভিউ হতে পারে যখন হচ্ছে অ্যাপেক্সের দিক থেকে যাবে। এখন এই পিএ ভিউ আর এপি ভিউ ধরেন নর্মালি হচ্ছে আমাদের এই যে এক্সরে ফিল্মটা আছে, এক্সরে ফিল্মে এই উপরের দিকে অথবা এই নিচের দিকে কোন ভিউয়ে আছে, তারপরে পেশেন্টের ডিটেলস, এইজ, সেক্স, এগুলো লেখা থাকে। যদি ধরুন একটা এক্সরে আপনার কাছে দিল, যেমন আমি যে এক্সরেগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম, এটাতে দেখুন এপি না পিএ ভিউগুলো লেখা নেই, এরকম যদি থাকে, তাহলে আমরা এটা কি এপি ভিউ নাকি পিএ ভিউ কী করে বুঝবেন? এটা বোঝার চমৎকার একটা উপায় আছে। কয়েকটা জিনিস খেয়াল করবেন। পিএ ভিউতে নর্মালি হচ্ছে আমাদের যেই যে ক্লাভিকলটা হচ্ছে লাং ফিল্ডের উপরে থাকে, কেমন উপরে বলতে মানে লাং ফিল্ডের মধ্যে আর কি, লাং ফিল্ডের মধ্যে থাকে। দেখুন এটা লাং ফিল্ড এখনও শেষ হয়নি, এটা হচ্ছে আমাদের লাং ফিল্ড, আর ক্লাভিকলটা দেখুন এইখানে আছে, তার মানে কি আমাদের লাং ফিল্ডের ভিতরে আছে। তো লাং ফিল্ডের ভিতরে যদি ক্লাভিকল থাকে, সেটা পিএ ভিউ। আর এপি ভিউতে কী হয়, একদম টপ মোস্ট এরিয়াতে থাকে আমাদের লাং ফিল্ডের, বা একেবারে উপরেও থাকতে পারে, বা লাং ফিল্ডের একেবারে এই টপ এরিয়াতে থাকতে পারে। তাহলে এপি ভিউতে কী হয়, আমাদের ক্লাভিকলটা অ্যাবভ দ্য লাং ফিল্ড থাকে, আর ক্লাভিকল যদি লাং ফিল্ডের উপরে থাকে, তখন সেটাকে আমরা বলি পিএ ভিউ। এখন আসুন, পিএ ভিউতে রিপসটা একটু বাঁকা হয়, মানে একটু অ্যাঙ্গেল করে থাকে, বা একটু ঢালু টাইপের হয়। কিন্তু এপি ভিউতে কী হয়, এপি ভিউতে আমরা নিচে দেখুন অনেকটা হরাইজন্টাল টাইপের হয়, মানে বাঁকা আছে কিন্তু অতটা বাঁকা না যতটা হচ্ছে পিএ ভিউতে। তার মানে এপি ভিউতে হচ্ছে রিপসগুলো অনেকটা প্যারালাল বা হরাইজন্টাল টাইপের হয়, মানে প্যারালাল তো দুই জায়গায় হয়, কিন্তু হরাইজন্টাল হয়। তারপরে পিএ ভিউতে নর্মালি যেহেতু আমরা পিএ ভিউ করার সময় পেশেন্ট কী করে, তার কোমরে হাত রেখে দেয়। কোমরে হাত রাখলে স্ক্যাপুলাটা দুই দিকে আসলে সরে যায় বা মাঝখানের দিকে চলে আসে। এই কারণে দেখা যায় এই ক্ষেত্রে স্ক্যাপুলাটা আমাদের লাং ফিল্ডের উপরে আসে না। কিন্তু এপি ভিউতে যেহেতু এরকম কোনো কিছু করা হয় না, এই কারণে আপনারা এপি ভিউতে স্ক্যাপুলাটা দেখতে পারেন। দেখুন এগুলো হচ্ছে স্ক্যাপুলার শ্যাডো, যেটা স্ক্যাপুলা, এই সাদা দেখা যাচ্ছে না, এগুলো স্ক্যাপুলা, ঠিক আছে? তার মানে স্ক্যাপুলা কোন ভিউতে দেখতে পাবো আমরা? স্ক্যাপুলা আমরা দেখতে পাবো এপি ভিউতে। এখন আসুন, পিএ ভিউতে আমাদের হার্ট শ্যাডোটা নর্মাল যেরকম হার্ট আছে সেরকমই হয়। দেখুন এইটুকু হচ্ছে আমাদের হার্ট শ্যাডো, কিন্তু এপি ভিউতে একটা ফলস কার্ডিওমেগালি পাওয়া যায়, তার মানে হার্ট শ্যাডো অনেক বড় মনে হয়। এটা কারণ হচ্ছে এই যে এখানে ছবিটাতে দেখুন, যদিও এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, নর্মালি এপি ভিউতে আমাদের যেই এক্সরেটা যেই বিমটা পাস করে, এটা হচ্ছে ডাইভার্জেন্ট হয়ে যায়, এইভাবে ডাইভার্জেন্ট হয়ে যায়। এই কারণে ধরুন এইখানে হার্ট আছে, এভাবে যদি ডাইভার্জেন্ট হয়ে যায়, তো দেখা যায় এই শ্যাডোটা অনেক বড় পড়ে পিছনের দিকে। আর এপি ভিউতে অনেক কাছ থেকে আমাদের এক্সরে বিমটা পাস করানো হয়, মানে পেশেন্ট আমাদের এক্সরে বিমের অনেক কাছে থাকে। পিএ ভিউতে আমাদের যে রেগুলো আছে সেগুলো প্যারালালে যায়, এক কথা। এই কারণে হার্টের শ্যাডো যতটুকু, ঠিক ততটুকু শ্যাডোই পিছন দিকে পড়ে। আরেকটা কী হয়, এখানে অনেক দূরে থাকে পিএ ভিউতে আমাদের যেই এক্সরে বিম, এটা হচ্ছে পেশেন্ট থেকে অনেক দূরে থাকে, এই কারণে হার্টটা নর্মাল সাইজেই মোটামুটি দেখা যায়। তাহলে বোঝা গেল যে আমাদের অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউতে বা এপি ভিউতে আমাদের হার্টটা ফলস কার্ডিওমেগালি পাবো আমরা, বা নর্মালি অনেক বেশি বড় দেখা যাবে। এই কারণে কার্ডিওমেগালি অ্যাসেস করার জন্য কিন্তু আমরা এপি ভিউ দেখি না, পিএ ভিউ দেখি, ঠিক আছে? আচ্ছা, তো নর্মালি আমরা পিএ ভিউটা করি, এপি ভিউটা খুব কম করা হয়। এই যে বললাম কয়েকটা কন্ডিশনে, যদি পেশেন্ট একটা চিলড্রেন হয়, যদি আনএবল টু মুভ হয়, যদি আনকোঅপারেটিভ পেশেন্ট হয়, বা কোনো সার্জিক্যাল অপারেশনের সময়, তখন আমরা এপি ভিউ করে থাকি। তাছাড়া নর্মালি এপি ভিউ এভাবে করা হয় না।
ঠিক আছে? তাহলে আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পেরেছেন। বেসিকটা কি, কোনটা এপি ভিউ, কোনটা পিএ ভিউ, কোনটা ট্রান্সলুসেন্সি, কোনটা ওপাসিটি। আচ্ছা, এখন আসুন একটা এক্স রে যদি আপনার হাতে ধরিয়ে দেওয়া হয়, আপনি একটা ভিউ বক্সে দিয়ে বা শুধু আলোর দিকে ধরে কী করে দেখবেন? এটা দেখার একটা ওয়ে আছে নির্দিষ্ট, এটা আমি একটা টিক দিয়ে মনে রাখতে পারি। তো নর্মালি প্রথমেই যখন একটা এক্স রে আপনার হাতে দেওয়া হবে, আপনি একটা ভিউ বক্সে লাগাবেন, লাগিয়ে দেখবেন পেশেন্টের ডিটেলস, দেখবেন এক্স রে একেবারে উপরের দিকে, যেমন এটা একটা নর্মাল এক্স রে, এটার একদম উপরের দিকে অথবা এই নিচের দিকে যে কোনো এক জায়গায় পেশেন্টের ডিটেলস লেখা থাকে। কী লেখা থাকে? পেশেন্টের নাম লেখা থাকে, পেশেন্টের এজ লেখা থাকে, পেশেন্টের সেক্স লেখা থাকে। এবং আপনি যদি এই পেশেন্টের ফাইল দেখেন, তাহলে যেই পেপারে মানে দেওয়া হয় এক্স রেটা সাজেস্ট করা হয়, সেখানে দ্য কজ অফ সাজেশন, মানে কেন দেওয়া হয়েছিল সেটাও লেখা থাকে। তাহলে প্রথমে আপনার পেশেন্ট ডিটেলস দেখলেন, তারপরে ভিউ দেখলেন। ভিউটা নর্মালি হচ্ছে আমাদের ফিল্মের উপরে লেখা থাকে, এটা পিএ ভিউ নাকি এপি ভিউ। যদি লেখা না থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন, ওই যেভাবে আমরা পিএ ভিউ আর এপি ভিউ ডিফারেন্স করে ওইভাবে আপনারা বুঝে নিতে পারবেন যে এটা পিএ ভিউ নাকি এপি ভিউ। বুঝে গেল? তারপরে সাইড কী করে বুঝবেন? নর্মালি ফিল্মের উপরে সাইড লেখা থাকে, যেমন এখানে দেখুন উপরে লেখা আছে লেফট সাইড, তার মানে এইদিকে হচ্ছে লেফট সাইড, এদিকে হচ্ছে রাইট সাইড। কিন্তু এটা যদি কোথাও লেখা না পান বা লেখা থাকলেও সবসময় মনে রাখবেন যে এমনভাবে চিন্তা করবেন যে পেশেন্ট আপনার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তার মানে আপনার যেটা রাইট সাইড, পেশেন্টের সেটা লেফট সাইড, আর আপনার যেটা লেফট সাইড সেটা হচ্ছে পেশেন্টের রাইট সাইড। যেমন এখানে দেখুন আমাদের রাইট সাইড কোনটা, আমরা তো স্ক্রিনে দেখছি, এইদিকে হচ্ছে আমাদের রাইট সাইড, তাহলে এটা হচ্ছে পেশেন্টের লেফট হবে। আর এইদিকে আমাদের লেফট, তাহলে পেশেন্টের এইদিকে হচ্ছে রাইট। বোঝা গেল? তার মানে মনে রাখবেন যে পেশেন্ট আপনার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তাহলে সব ইজি হয়ে যাবে। তারপরে আমরা কী করবো, আমরা কোয়ালিটি অফ ফিল্ম দেখবো। তো কোয়ালিটি অফ ফিল্ম দেখার জন্য আমরা চারটা জিনিস দেখি, এই চারটা জিনিসকে আমরা একসাথে বলি রাইপ। মানে আমরা রোটেশনটা দেখবো, আমরা ইন্সপিরেশনে নেওয়া হচ্ছে কিনা সেটা দেখবো, আমরা প্রজেকশনটা দেখবো মানে ভিউটা এপি ভিউ নাকি পিএ ভিউ না অন্য কোনো ভিউ, আমরা এক্সপোজারটা দেখবো। এক্সপোজার বলতে হচ্ছে আমাদের যেই রেডিয়েশন এক্সপোজারটা কতটুকু হয়েছে। তারপরে আমরা বাকি যে জিনিসগুলো আমরা দেখবো মানে সিরিয়াল ওয়াইজ, সেটা মনে রাখার জন্য আমরা একটা ঠিক মনে রাখবো ABCD EFG আই। এই এ থেকে আই পর্যন্ত যদি মনে রাখি, তাহলে আমাদের এমনি খুব ভালোভাবে আমাদের এক্সরেটা রিড করতে পারবো। তো এ মানে হচ্ছে এয়ারওয়ে। আমরা এয়ারওয়েতে কী দেখবো, আমরা ট্রাকিয়াটা দেখবো, আমরা বঙ্কাইটা দেখবো, এবং এই বঙ্কাইটা যেখানে দুই ভাগে ভাগ হয় মানে ক্যারিনা, এই ট্রাকিয়াটা যেখানে দুই ভাগে ভাগ হয় দুইটা বঙ্কাই তৈরি করে ক্যারিনা, সেটা আমরা দেখবো। বিতে বনস, আমরা রিপস দেখবো, ক্লাভিকল দেখবো, আমরা স্পাইন দেখবো, আমাদের ভার্টিব্রাগুলো দেখবো, এগুলো হচ্ছে আমাদের বনসের ভিতরে পড়বে। সিতে দেখবো কি, আমরা কার্ডিয়াক শ্যাডো এবং মিডিয়াস্টিনাম। কার্ডিয়াক শ্যাডোর ভিতরে আমরা কার্ডিওমেগালি দেখবো এবং কার্ডিয়াক যে বর্ডারগুলো আছে সেগুলো দেখবো। এবং মিডিয়াস্টিনামে আমরা কী দেখবো, মিডিয়াস্টিনামের ফিচার কীরকম, মানে ওয়াইডেনিং হয়ে গেছে কিনা বা ন্যারোয়িং হয়ে গেছে কিনা বা কোনো শ্যাডো আমরা দেখতে পাচ্ছি কিনা। ডিতে আমরা কী দেখবো, ডায়াফ্রাম, এবং ডায়াফ্রাম দেখার সাথে সাথে আমরা দুটো জিনিস দেখবো, একটা হচ্ছে কোস্টোফেনিক অ্যাঙ্গেল, একটা হচ্ছে কার্ডিওফেনিক অ্যাঙ্গেল। ইতে আমরা দেখবো হচ্ছে এনভায়রনমেন্ট অফ লাং। এনভায়রনমেন্ট অফ দ্য লাং বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে লাং ফেলস, মানে লাং ফেলস কীরকম দেখা যাচ্ছে, হাইপার ট্রান্সলুসেন্ট নাকি অনেক বেশি ওপাসিটি দেখা যাচ্ছে, ভাস্কুলার নাকি অনেক বেশি দেখা যাচ্ছে, বা কোনো আমরা ওপাসিটি পাচ্ছি সার্কুলার বা কোনো কনসলিডেশন পাচ্ছি, এই জিনিসগুলো। তারপরে আমরা এফে কি দেখবো, ফিমেলে আমরা বেস্ট শ্যাডোটা দেখবো। যেমন আমি যে এক্সরেটা নর্মাল এক্সরেটা দিয়েছি, এটা কিন্তু একটা ফিমেলের এক্সরে, এখানে দেখুন খুব সুন্দর বেস্ট শ্যাডো দেখা যাচ্ছে দুই সাইডেই। ঠিক আছে? তাহলে আমরা বেস্ট শ্যাডো দেখবো। আর জিতে গিয়ে দেখবো, আমরা জিতে দেখবো হচ্ছে আমরা গ্যাস্ট্রিক বাবল, মানে আমাদের যা নর্মালি হচ্ছে আমাদের এক্সরেতে একটা লেফট সাইডে লেফট ডায়াফ্রামের নিচে একটা শ্যাডো দেখা যাচ্ছে, যেটাকে আমরা বলি হচ্ছে গ্যাস্ট্রিক বাবল বা ফান্ডিক গ্যাস। মানে আমাদের স্টোমাকের যে ফান্ডাস, এখানে তো স্টোমাকের ফান্ডাস থাকে, তাই না? এই স্টোমাকের ফান্ডাসে যে গ্যাসটা থাকে উপরের দিকে, এই গ্যাসটা আসলে লেফট ডায়াফ্রামের নিচে দেখা যায়, এটাকে আমরা বলি ফান্ডিক গ্যাস। এইসে আমরা কী দেখবো, হাইলাম অফ বোথ লাংস, মানে দুইটা লাঙে আমরা হাইলাম দেখবো। হাইলাম দিয়ে কী পাস করে, আমরা জানি পালমোনারি ভেসেলগুলো পাস করে, তারপরে লিম্ফ নট থাকতে পারে, এইগুলো। তারপরে ইম্পর্টেন্ট কিছু ফাইন্ডিংস বা সাইন্স আছে, যেমন শিলয়েড সাইন, আমাদের এয়ার প্রোগ্রাম আছে, আমাদের হচ্ছে ওয়াটার লিলি সাইন আছে, তারপরে কার্লি লাইন আছে, এই জিনিসগুলো আমরা দেখবো। ঠিক আছে? তাহলে ABCDEFGHI এগুলো দিয়ে আমরা মোটামুটি সব কিছু দেখবো, এবং তার আগে আমরা পেশেন্ট ডিটেলস দেখবো, কোন ভিউতে আছে দেখবো, কোন সাইডে কোনটা কোন সাইড সেটা দেখবো, কোয়ালিটি দেখবো। ঠিক আছে? এইভাবে আমরা এডিট করবো। এখন আসুন এই প্রত্যেকটা জিনিস আমরা দেখি এবং সেক্ষেত্রে কী কী ফাইন্ডিং আমরা পেতে পারি সেগুলো একটু দেখি, তাহলে খুব ইজি হবে আপনাদের জন্য এটা পড়া। প্রথমে আসুন রোটেশন। তো রোটেশন দেখে অনেক ইজি। রোটেশন কী করে দেখবেন, এই যে আমরা যেই এক্সরে দেখছি, এটা হচ্ছে আমাদের, দেখুন এইটাও একটা ভার্টিব্রা, এটা সার্ভাইকাল ভার্টিব্রা, এটা সার্ভাইকাল ভার্টিব্রা, এখানে থোরাসিক শুরু হয়েছে, থোরাসিক, এগুলো ভার্টিব্রা। এই ভার্টিব্রাগুলোর একদম মাঝখানে আপনারা হয়তো খেয়াল করেছেন যে একটা জিনিস আছে, এই যে গোলগুলো দেখা যাচ্ছে, এই গোল যে জিনিসগুলো দেখা যাচ্ছে, এগুলোকে আমরা কী বলি, স্পাইনাস প্রসেস অফ দ্য ভার্টিব্রা। তো নর্মাল যে এক্সরে, এই নর্মাল এক্সরেতে ক্লাভিকলের যে মিডিয়াল এন্ড, এটা একটা মিডিয়াল এন্ড এবং এটা দেখুন মিডিয়াল এন্ড। এই মিডিয়াল এন্ডটা আমাদের মাঝখান, মানে একদম আমাদের ভার্টিব্রার যে মাঝখান বা স্পাইনাস প্রসেস, এই স্পাইনাস প্রসেস থেকে সমদূরত্বে থাকবে। এই সমদূরত্বে যদি থাকে তাহলে সেটা হচ্ছে নর্মাল, কোনো রোটেশন নেই।
কিন্তু যদি সমদূরত্বে না থাকে, ধরুন আমাদের ক্লাভিকলের যে শ্যাডোটা, এই ক্লাভিকলের শ্যাডো হচ্ছে এটা এদিকে চলে আসলো, এখানে স্পাইনাস প্রসেস এদিকে। দেখুন আমাদের লেফট সাইডে, পেশেন্টের লেফট সাইডে হচ্ছে এই ক্লাভিকলের যে শ্যাডোটা, এটা হচ্ছে স্পাইনাস প্রসেস অনেক কাছাকাছি চলে আসে। তার মানে কি, এটা হচ্ছে রাইট সাইডে একটু রোটেশন আছে, ঠিক আছে। তো এইটা যদি হয় তখন আমাদের ডায়াগনোসিস একটা মিস ডায়াগনোস হতে পারে, আমরা ট্রাকিয়া ডেভিয়েশন বলে ফেলতে পারি, ঠিক আছে। মনে হতে পারে ট্রাকিয়ার এদিকে সরে এসেছে, তখন একটা মিস ডায়াগনোস হবে। এই কারণে প্রথমে আমরা রোটেশনটা দেখে নেব যে রোটেশনটা এক্স্যাক্টলি ঠিক আছে কিনা। নর্মাল রোটেশন আমরা কখন বলবো, নর্মাল কখন থাকবে, যখন হচ্ছে স্পাইনাস প্রসেস থেকে দুইটা ক্লাভিকালি মিডিয়াল এন্ড হচ্ছে সম দূরত্বে থাকবে। বুঝে গেল? তো এখানে দেখুন আমরা দেখিয়েছি যে এটা নর্মালি, দেখুন পেশেন্ট হচ্ছে লেফটে যখন রোটেট থাকে তখন দেখুন আমাদের এই যে ক্লাভিকলটা, এই ক্লাভিকল থেকে আমাদের দূরত্বটা হচ্ছে লেফট সাইডে কমে যায়, ঠিক আছে। এই কারণে আমাদের দেখা যাচ্ছে আমাদের রাইট সাইডে যে লাংটা আছে এইটার শ্যাডোটা অনেক বেশি দেখা যায়, এটা মিস ডায়াগনোস করতে পারে, লেফট সাইডে উল্টা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আসুন একটা রোটেটেড লাং ফিলস তাহলে আমরা দেখি। দেখুন এইটাতে রোটেটেড আছে, দেখুন এইটা হচ্ছে স্পাইনাস প্রসেস আমাদের, এইখানে হচ্ছে স্পাইনাস প্রসেস। তো দেখুন এইখানে হচ্ছে ক্লাভিকুলার মিডিয়াল এন্ড আর এইখানে হচ্ছে ক্লাভিকুলার মিডিয়াল এন্ড। এখানে স্পষ্ট তো দেখতে পাচ্ছেন যে আমাদের হচ্ছে যেই রাইট সাইড পেশেন্টের, এই রাইট সাইডে হচ্ছে আমাদের দূরত্বটা একটু কম আছে এবং লেফট সাইডে বেশি আছে। তার মানে কি, এটা হচ্ছে একটু রাইট সাইডে রোটেটেড আছে, ঠিক আছে। তার রোটেশন বোঝা গেল। এখন আসুন ইন্সপিরেশন। নর্মালি আমাদের যে এক্সরেটা আছে স্ট্যান্ডার্ড মানে পিএ ভিউ, এই পিএ ভিউটা ব্রেথ হোল্ডিং ইন্সপিরেশন ব্যাট জেনিট অফ ইন্সপিরেশনে করা হয়, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। কিন্তু যদি না হয় তাহলে দেখা যায় লাং ফিল একটু ছোটো দেখা যায়। তো নর্মালি আমরা ইন্সপিরেশনে নেওয়া হয়েছে কিনা বা ঠিক আছে কিনা কী করে দেখবো, আমরা দেখবো যে আমাদের যে রিপসের অ্যান্টেরিয়র ইনগুলো আছে, এই অ্যান্টেরিয়র ইন যদি সামনের দিকে যদি হচ্ছে আমাদের 5 থেকে 6টা থাকে এবং পোস্টেরিয়র ইনস অফ দ্য রিপ এটা যদি হচ্ছে আমাদের 8 থেকে 10টা থাকে, তাহলে মনে করবো এটা হচ্ছে নর্মাল, মানে ইন্সপিরেশনে নেওয়া হয়েছে। তখন এখানে আমরা গণনা করি, এখন এটা একটা নর্মাল চেস্ট এক্সরে, ঠিক আছে। আগে আমরা রিপগুলো একটু গণনা করা শেখাই আপনাদেরকে, তারপরে আমরা এটাতে আসছি। এই যে এটা দেখুন একটা নর্মাল চেস্ট এক্সরে। তো নর্মাল চেস্ট এটা যেহেতু পিএ ভিউ, তাহলে পিছন দিকে যে রিপগুলো দেখতে পাচ্ছি আমরা, এই যে একটা, এই 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, এই 9টা দেখতে পাচ্ছি। তার মানে এটা হচ্ছে পিছন পোস্টেরিয়র সাইড, এখন এটা হচ্ছে আমাদের ভার্টিব্রা সাথে লেগে আছে দেখুন। তাহলে এইগুলো হচ্ছে আমাদের পোস্টেরিয়র সাইড অফ দ্য রিপস। আর অ্যান্টেরিয়র সাইড কি, এগুলো যদি ট্রেস করে আসি, আমরা যদি পিএ ভিউ নিয়েছি, দেখুন এইটা হচ্ছে ফার্স্ট রিপের অ্যান্টেরিয়র সাইড, এই যে এটা সেকেন্ড রিপের অ্যান্টেরিয়র সাইড, এটা থার্ড রিপের, এটা ফোর্থ রিপের, এটা সিক্স রিপের, সরি ফিফথ রিপের, এটা সিক্স রিপের, এগুলো হচ্ছে অ্যান্টেরিয়র সাইড, ঠিক আছে। তাহলে বোঝা গেছে কোনটা অ্যান্টেরিয়র সাইড বা কোনটা পোস্টেরিয়র সাইড। এখন আসুন আমরা যদি এই অ্যান্টেরিয়র সাইড গণনা করি, অ্যান্টেরিয়র সাইড যদি আমরা 5 থেকে 6টা পাই, তাহলে ধরবো সেটা হচ্ছে ইন্সপিরেশন নর্মাল আছে। মানে এটা হচ্ছে আমাদের ফার্স্ট রিপ, দেখুন ফার্স্ট রিপের অ্যান্টেরিয়র সাইড হচ্ছে এইটা, এই যে এইটা। তারপরে এটা আমাদের সেকেন্ড রিপ, এটা অত স্পষ্ট দেখা যাচ্ছে না, ঠিক আছে। এইটা সেকেন্ড রিপ মোস্ট প্রবাবলি, হ্যাঁ এইটা। এবং এটা হচ্ছে থার্ড রিপ, এটা হচ্ছে ফোর্থ রিপ, এটা হচ্ছে ফিফথ, এটা হচ্ছে সিক্স। তখন মোটামুটি হচ্ছে 5টা বা 6টার মতো হচ্ছে আমরা অ্যান্টেরিয়র ইনস অফ দ্য রিপস দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা তো অত স্পষ্ট দেখা যাচ্ছে না, আমি উপরেরটাতে আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই কী করে গণনা করতে হবে, ঠিক আছে। এখন এইটাতে স্পষ্ট দেখা যাচ্ছে অ্যান্টেরিয়র ইনগুলো। যেমন এই ফিল্ডটাতে যদি চিন্তা করি, দেখুন এইটা হচ্ছে অ্যান্টেরিয়র ইন, এটা হচ্ছে ফার্স্ট রিপের অ্যান্টেরিয়র ইন, এটা হচ্ছে সেকেন্ড রিপের অ্যান্টেরিয়র ইন, দেখুন এই যে এটা সেকেন্ড রিপের অ্যান্টেরিয়র ইন। তারপর এটা থার্ড রিপের, এটা ফোর্থ রিপের অ্যান্টেরিয়র ইন, এটা সিক্স রিপের, ফিফথ রিপের, সরি সিক্স রিপের। তাহলে অ্যান্টেরিয়র ইন 5 থেকে 6টা দেখা যাচ্ছে, এটা হচ্ছে নর্মাল। আর পোস্টেরিয়র ইনগুলো কি, পোস্টেরিয়র ইন যদি 8 থেকে 10টা থাকে তাহলে আমরা নর্মাল ভাববো। এখানে দেখুন আমরা যদি গণনা করি পোস্টেরিয়র ইনগুলো, দেখুন এইটা হচ্ছে ফার্স্ট রিপের, এটা সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, এইট, এই যে নাইন্থ, 9টার মতো দেখা যাচ্ছে। তার মানে কি এটা নর্মাল, তাই নর্মাল ইন্সপিরেশনে নেওয়া হয়েছে। এখন যদি এরকম না হয় তখন সেটাকে আমরা কী বলবো, এক্সপিরেশনে নেওয়া হয়েছে। কারণ দেখুন এক্সপিরেশনের ক্ষেত্রে কী হয়, আমাদের লাংটা উপরের দিকে উঠে যায়, কারণ লাং তো আমাদের মানে কোল্যাপস টাইপের করে আর কি, যাতে বাতাসগুলো লাং থেকে বাইরে বেরিয়ে যায় বা সংকুচিত হয়। এই কারণে লাংয়ের যেই মানে যে অ্যাবোভ বিলোতে ডায়ামিটার এটা হচ্ছে একটু কমে যায়, ঠিক আছে। তো এই কারণে দেখা যাবে পোস্টেরিয়র সাইডে রিপস একটু কম পেতে পারি। যেমন দেখুন পোস্টেরিয়র সাইডে যদি গণনা করি, এটা 1 2 3 4 5 6 7, 7টা আমরা দেখতে পাচ্ছি। তার মানে কি সেটা 8 থেকে কম, তার মানে এটা হচ্ছে এক্সপ্রেশনে নেওয়া, এটা একটু বলতে পারি। আর অ্যান্টেরিয়র সাইডে যদি চিন্তা করি, তাহলে এই যে এটা একটা রিপ, এটা 2টা অ্যান্টেরিয়র রিপ, 3টা দেখা যাচ্ছে, এই 4টা, তাহলে সেটা 5-এর থেকে কম, তার মানে এটা হচ্ছে এক্সপ্রেশনে নেওয়া হয়েছে। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে আমরা ইন্সপিরেটরি এবং এক্সপিরেটরি ফিল্ম আশা করি আমরা বুঝতে পারবো। তো নর্মালি মনে রাখবেন সবসময় ইন্সপিরেশনে নেওয়া হয়, একটা জেনিত অফ ইন্সপিরেশন। কিন্তু নিউমোথোরাক্স যেটা আছে, নিউমোথোরাক্স ডায়াগনোসিসের জন্য আমরা এক্সপিরেটরি ফিল্ম নিতে পারি, যদিও নেওয়া হয় না নর্মালি, আমাদের ইন্সপিরেশন দিয়ে ডায়াগনোসিস হয়ে যায়, কিন্তু এক্সপিরেশনে নেওয়া ভালো নিউমোথোরাক্স, কেমন।
কারণ নর্মালি লাঙের ভিতরে বাতাস থাকে, তো এক্সপিরেশনের বাতাসগুলো বের করে দিলে আমাদের নিউমোথোরাক্সের যে বাতাসগুলো আছে সেগুলো অনেক ভালো দেখা যায়। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা কি দেখবো? প্রজেকশন। প্রজেকশন বলতে ভিউ দেখবো, এটা এন্টার পোস্টার নাকি পোস্ট ইন্টারভিউ, এটা যেহেতু অলরেডি আমি উপরে আলোচনা করেছি আর করছি না। ঠিক আছে? একটা হচ্ছে এক্সপোজার। এক্সপোজারটা কি? এক্সপোজার হচ্ছে আমাদের যেই এক্সরে বিম আছে, এক্সরে বিমের যে এক্সরেগুলো আছে বা রেডিয়েশনগুলো আছে, এটাতে কত পরিমাণ আমাদের এক্সপোজারটা হয়েছে। তো নর্মালি হচ্ছে এক্সপোজারটা এমন হতে হবে, আমাদের যেই লোয়ার থোরাসিক ভার্টিব্রাগুলো আছে সেগুলো বেয়ারলি ভিজিবল হবে, মানে মোটামুটি দেখা যাবে, স্পষ্ট না। দেখুন দেখুন, এটা একটা ভার্টিব্রা, এটা একটা ভার্টিব্রা, এটা হচ্ছে ইনগুলো, মানে এটা ইনগুলো, এটা বেয়ারলি ভিজিবল হচ্ছে, মানে স্পষ্ট দেখা যাচ্ছে না, মোটামুটি দেখা যাচ্ছে। এটাকে আমরা বলি হচ্ছে নর্মাল। যদি একেবারে ক্লিয়ারলি ভিজিবল হয়, যেমন এটাতে দেখুন একেবারে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এটা একটা, এটা একটা, এটা একটা, একেবারে ক্লিয়ারলি, এটাকে আমরা বলবো হাইপার এক্সপোজ। আর হাইপার এক্সপোজ কখন বলবো? যখন দেখাই যাবে না। দেখুন এখানে কোনটা যে ভার্টিব্রা বোঝাই যাচ্ছে না, লথোরাসিক ভার্টিব্রা, এটাকে আমরা বলবো হচ্ছে হাইপার এক্সপোজ। ঠিক আছে? তাহলে এই 4টা প্যারামিটার আমাদের রোটেশন, ইন্সপিরেশন, প্রজেকশন, এক্সপোজার বা রাইফ, এই 4টা দিয়ে আমরা কোয়ালিটি অফ দ্য ফিল্ম ডিটেক্ট করতে পারবো। এখন আসুন আমরা মেইন রিডিংয়ে চলে আসি। তাহলে প্রথমে আমরা এ দিয়ে কী দেখবো? এয়ারওয়ে, বি দিয়ে বোনস। এয়ারওয়েতে আমরা কী দেখবো? এয়ারওয়েতে আমরা দেখবো হচ্ছে ট্রাকিয়া। দেখুন সেন্ট্রালি দেখুন এইটা হচ্ছে আমাদের ভার্টিব্রাল স্পাইনাস প্রসেস এবং এইগুলো হচ্ছে ভার্টিব্রাল বডি। এই ভার্টিব্রাল বডি নর্মালি কীরকম হবে? সাদা হবে, কারণ এটা তো বোন, তাই না? আর বোন কী হয়? রেডিও ওপেক। রেডিও ওপেক মানে কি? সাদা। আচ্ছা, এখন এই সাদার মাঝখানে দেখুন একটু কালো করে আছে। এই যে কালো করে যেটা আছে একদম স্পাইনাস প্রসেস, যেটার মাঝ বরাবর চলে যাচ্ছে, এইটাকে আমরা বলি হচ্ছে ট্রাকিয়া, তাই না? এই ট্রাকিয়া দেখুন নিচের দিকে এসে 2টা ভাগে ভাগ হয়েছে, এদিকে একটা গেছে, এদিকে একটা গেছে। এই দুটোকে আমরা বলি হচ্ছে মেইন ব্রঙ্কাস। এই যেখানে ভাগ হয়েছে এই জায়গাটাকে আমরা কি বলি? ক্যারিনা। ঠিক আছে? নর্মালি কি হয়, আমাদের ট্র্যাকিয়াটা অল্প একটু রাইট সাইডে ডেভিয়েটেড থাকতে পারে, অল্প, খুব বেশি না, অথবা সেন্ট্রালি থাকতে পারে, এইটা হচ্ছে নর্মাল। এখন এই ট্র্যাকিয়া যদি এই রাইট সাইডে এভাবে চলে আসে, এভাবে লেফট সাইডে চলে যায়, সেটাকে আমরা বলি ট্র্যাকিয়াল ডেভিয়েশন। কোথায় কোথায় পাবো এটা আমরা একটু পরে বলছি। ঠিক আছে? আর বোনসে আমরা কী দেখবো? বোনসে আমরা দেখবো এই যেই ভার্টিব্রাগুলো আছে তার স্পাইনাস প্রসেসগুলো ঠিক আছে কিনা, আমাদের ক্লাভিকুলটা ঠিক আছে কিনা, স্ক্যাপুলা আমরা দেখতে পাচ্ছি কিনা, আমরা যেই রিপগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি কিনা, এগুলো নর্মালি আমরা সবগুলো ট্রেস করে করে দেখবো। এখানে কী পেতে পারি? আমরা কোনো ডিসলোকেশন পেতে পারি, আবার কোনো ফ্র্যাকচারও পেতে পারি। এখন আসুন একটু আমরা ডেভিয়েশনটা তাহলে দেখি। ডেভিয়েশনে নর্মালি কী হয়, আমাদের ট্র্যাকিয়াটা একটু স্লাইটলি রাইট সাইডে ডেভিয়েটেড থাকতে পারে, কিন্তু ডেভিয়েশন কখন হয়? পুল টুয়ার্ড প্যাথোলজি হতে পারে আর পুশ টুয়ার্ড প্যাথোলজি হতে পারে, পুশ অ্যাওয়ে ফ্রম প্যাথোলজি হতে পারে। কখন? পুল কখন হবে? যদি কোনো একটা লাঙে অ্যাটেলেকটেসিস থাকে, ফাইব্রোসিস হয় বা নিউমোনেক্টমি করা থাকে বা ডায়াফ্রাগমেটিক প্যারালিসিস হয়, সেক্ষেত্রে দেখা যাবে সেই সাইডে আমাদের ট্র্যাকিয়াটা পুল হয়ে যাবে। দেখুন এখানে লাঙের কোলাপস আছে, কোলাপসের কারণে এই ট্র্যাকিয়াটা দেখুন এইদিকে চলে আসছে, এটা হচ্ছে ট্র্যাকিয়া। তার মানে কি? অনেক বেশি ডেভিয়েটেড ট্র্যাকিয়া। ঠিক আছে? পুল হয়েছে। আবার পুশ কখন হবে? পুশ হবে যদি হচ্ছে প্লিউরাল ম্যাসিভ ইফিউশন হয় বা টেনশন নিউমোথোরাক্স হয়, নেক বা থারে টিউমার্স হয়, লার্জ মিডিয়াস্টাল ম্যাস হয়, তখন কী হয়? অপোজিট সাইডে আমাদের ট্র্যাকিয়াটা পুষ্ট হয়ে যায়। তখন এখানে দেখুন এদিকে বোঝা যাচ্ছে এটা হচ্ছে কী আছে এইদিকে? নিউমোপেরিটোনিয়াম, তাই না? বা নিউমোথোরাক্স, সরি নিউমোপেরিটোনিয়াম বলে ফেলছি, আমি সো সরি, এটা হচ্ছে নিউমোথোরাক্স। নিউমোপেরিটোনিয়াম যখন হচ্ছে আমাদের পেরিটোনিয়ামের ভিতরে বাটা আছে, এটা যেহেতু প্লিউরাল ভিতরে, এই কারণে আমরা এটাকে বলবো নিউমোথোরাক্স। ঠিক আছে? তো এই নিউমোথোরাক্স যখন হবে ম্যাসিভ, তখন কী হবে? এটা হচ্ছে ট্র্যাকিয়াকে অপোজিট সাইডে পুশ করবে, পুশ করলে ট্র্যাকিয়া দেখুন অপোজিট সাইডে ডেভিয়েটেড হয়ে গেছে। বুঝা গেল? আচ্ছা, তাহলে পুশ কখন হবে আমাদের? যখন ম্যাসিভ প্লুরাল ইফিউশন হবে, টেনশন নিউমোথোরাক্স হবে, নেক বা থারে টিউমার্স পাবো আমরা, লার্জ মিডিয়াস্টাল ম্যাস পাবো, তখন ট্র্যাকিয়া অপোজিট সাইডে ডেভিয়েটেড হয়ে যাবে, পুশ হবে। আর পুল কখন হবে? যখন অ্যাটেলেকটেসিস হবে, ফাইব্রোসিস হবে, কোল্যাপস হবে, নিউমোনেক্টমি হবে বা ডায়াফ্রাগমেটিক প্যারালিসিস হবে, তখন সেম সাইডে পুল হবে। বুঝা গেল? আর বোনস কী হবে? এই যে বললাম ফ্র্যাকচার ডিসলোকেশন হতে পারে। তাহলে দেখুন এই যে এখানে দেখুন নর্মালি আমাদের এদিকে দেখুন আমাদের রাইট সাইডে পেশেন্টের, এই রাইট সাইডে দেখুন আমাদের রিপগুলো খুব সুন্দর ট্রেস করতে পারছি আমরা। দেখুন এগুলো হচ্ছে রিপ, এখন এটা একটা রিপ, এই যে এটা পোস্টেরিয়র এন্ড, এটা হচ্ছে অ্যান্টেরিয়র এন্ড, এই যে নর্মালি ট্রেস করতে পারছি। কিন্তু লেফট সাইডে দেখুন এটা নর্মালি ট্রেস করা যাচ্ছে না, এটা দেখুন হচ্ছে আমাদের রিপস এদিকে যাওয়ার কথা, কিন্তু না গিয়ে দেখুন উপরে চলে আসছে। অন্য কালার দিয়ে আমি, এই যে দেখুন উপরে চলে আসছে, তার মানে কি? এটা ফ্র্যাকচার হয়ে গেছে, ভেঙে গেছে। আবার নিচেরটাও দেখুন ভাঙা, এটা হচ্ছে নর্মাল আসার কথা এরকম, কিন্তু এটা এরকম না এসে কোথায় চলে গেছে? এটা চলে গেছে হচ্ছে উপরে, দেখুন এইখানে চলে গেছে। তার মানে কি? এটা ভাঙা, দেখুন এই যে ভাঙা বোঝা যাচ্ছে, তাই না? এই যে ভাঙা, তার মানে কি এখানে রিপ ফ্র্যাকচার আছে। বোঝা গেল? আচ্ছা, আর এখানে দেখুন স্পষ্ট দেখা যাচ্ছে যে ক্লাভিকলের ফ্র্যাকচার আছে, ক্লাভিকল ভেঙে দেখুন 2 টুকরো হয়ে গেছে। বোঝা গেল? তাহলে আমরা রিপ ফ্র্যাকচার পেতে পারি। তাহলে আমরা এয়ারওয়ে কী দেখবো আর বোন কী দেখবো? বোঝা গেল? আচ্ছা, এখন আসুন কার্ডিয়াক শ্যাডো দেখবো আমরা।
তাহলে আমরা সিতে কী ছিল কার্ডিয়াক শ্যাডো এবং মিডিয়াস্টিনাম। মিডিয়াস্টিনামে আমরা কী দেখবো, মিডিয়াস্টিনামে আমরা জানি দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যেখানে হার্টটা থাকে এটাকে আমরা বলি লোয়ার মিডিয়াস্টিনাম, আর এই হার্টের উপরে যে ভেসেলগুলো থাকে এবং উপরের দিকে যে স্ট্রাকচারগুলো আছে সেগুলোকে আমরা বলি আপার মিডিয়াস্টিনাম। তো নর্মালি হচ্ছে রাইট সাইডে যে মিডিয়াস্টিনাম শ্যাডো, এদিকে হচ্ছে পেশেন্টের রাইট সাইড। তো রাইট সাইডে যে মিডিয়াস্টিনাম শ্যাডো এটা ইউজুয়ালি স্ট্রেইট হয় অথবা স্লাইটলি কার্ভ থাকতে পারে। দেখুন এটা হচ্ছে মোটামুটি স্ট্রেইট আছে বা স্লাইটলি কার্ভ আছে, ঠিক আছে। আর লেফট সাইডে কী হয়, আমাদের অ্যাওর্টিক নাকেল যেটা আছে, অ্যাওর্টিক নাকেলের কারণে উপরের দিকে একটু হচ্ছে আমাদের মানে ইল ডিফাইন্ড হতে পারে, এটাই নর্মাল, ঠিক আছে। ইল ডিফাইন্ড হবে অ্যাওর্টিক আর্টসের উপরে বা অ্যাওর্টিক নাকেলের উপরে। আচ্ছা, তো কোনো কারণে যদি এইটা অনেক ওয়াইড হয়ে যায় তখন সেটাকে আমরা বলি ওয়াইডেনিং অফ মিডিয়াস্টিনাম। ওয়াইডেনিং কখন বলবো আমরা, যখন এটা নর্মালি যতটুকু আছে তার থেকে অনেক বেশি হবে। কখন বেশি হবে, এখানে ধরুন কোনো একটা মাস তৈরি হয়েছে যার কারণে এখানে দেখা যাবে আমাদের যে ওপ্যাসিটিটা অনেক বেড়ে যাবে। অথবা এখানে ধরুন হচ্ছে রেট্রোস্টার্নাল একটা গয়ডার হয়েছে, মানে গয়ডারটা নিচে নেমে আসছে স্টেনামের নিচে। অথবা এই অ্যাওর্টার হচ্ছে অ্যানিউরিজম হচ্ছে বা থাইমোমা হয়েছে বা থাইমাসের কোনো একটা টিউমার হয়েছে, সেক্ষেত্রে কী হবে, এই মিডিয়াস্টিনামটা অনেক ওয়াইড হয়ে যাবে। বুঝে গেল? আচ্ছা, এখন হচ্ছে হার্টে কী দেখবো আমরা, হার্টের বর্ডারগুলো দেখবো। তো হার্টের জন্য যদি দুইটা বর্ডার আছে, এদিকে হচ্ছে রাইট বর্ডার, এদিকে হচ্ছে লেফট বর্ডার। তো রাইট বর্ডার কী দিয়ে ফর্ম হয়, আমরা উপর থেকে যদি আসি তাহলে উপরের দিকে কী থাকে, উপরের দিকে দেখুন একটা স্লাইটলি কার্ভ বা স্ট্রেইট বর্ডার আছে, এটা ফর্ম হয় হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা এবং হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা। অ্যাসেন্ডিং অ্যাওর্টা আমরা জানি এইভাবে উঠে যায় গিয়ে এখানে নাকেলটা করে অ্যাওর্টিক আর্টসের জায়গায়, ঠিক আছে। তো এই সুপিরিয়র ভেনা কাভা এবং হচ্ছে অ্যাওর্টিক মানে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, এটা দিয়ে হচ্ছে ফর্ম হয় হচ্ছে আমাদের রাইট বর্ডারের উপরের পার্ট, নিচের পার্টটা হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াম দিয়ে ফর্ম হয়, ঠিক আছে। এবং এটা দেখুন একটু একটু কনভেক্স থাকে, আমাদের রাইট সাইডে একটু কনভেক্স থাকে বা লেটারালি কনভেক্স থাকে, ঠিক আছে, এটা নর্মাল। এখন কি হতে পারে, যদি কোনো কারণে এই রাইট সাইডে দুইটা বর্ডার পান, দেখুন এটা একটা বর্ডার আছে স্পষ্ট দেখা যাচ্ছে, এই জন্য এখানে এখানে আরেকটা বর্ডার চলে আসে বা ডাবল রাইট বর্ডার বলি আমরা এটাকে। এটা যদি লেফট রাইটের এনলার্জমেন্ট হয় তাহলে পাওয়া যায়। যেমন এখানে দেখুন আছে, এই যে দেখুন এখানে ডাবল রাইট বর্ডার, এটা হচ্ছে নর্মাল বর্ডার, এখানে দেখুন আরেকটা বর্ডার পাচ্ছি আমরা, এটাকে আমরা বলি ডাবল রাইট বর্ডার, এটা হচ্ছে লেফট রাইটিয়াল এনলার্জমেন্টে আমরা পাবো, ঠিক আছে। আরেকটা কী হতে পারে, আমাদের নর্মাল কার্ভেচার কীরকম আছে, দেখুন এটা একটা নর্মাল এক্সরে, নর্মালি দেখুন স্লাইট কার্ভেচার বা এক্সট্রা স্লাইটলি কনভেক্স টুয়ার্ডস দ্য রাইট বা লেটারালি কনভেক্স আছে আমাদের রাইট বর্ডারটা। যদি অনেক বেশি কনভেক্স হয়ে যায়, অনেক বেশি কনভার্ট হয়ে যায়, এটা কখন হতে পারে, সেটা হচ্ছে রাইট রাইটিয়াল এনলার্জমেন্ট, তখন এটা হচ্ছে অনেক বেশি কনভেক্স, ঠিক আছে। এটা একটা প্যাথোলজি, বোঝা গেল? আচ্ছা, তারপরে হচ্ছে লেফট বর্ডার। লেফট বর্ডারে আমরা কী কী পাবো, লেফট বর্ডারের উপর থেকে যদি আমরা আসি তাহলে আমরা অ্যাওর্টিক নাকেল পাবো। এই যে এইটা, এই অ্যাওর্টিক নাকেলে কেন তৈরি হয়, আমরা জানি রাইট সাইড থেকে অ্যাওর্টিক মানে অ্যাসেন্ডিং অ্যাওর্টা ওঠে, এই অ্যাসেন্ডিং অ্যাওর্টা এখানে কি একটা আর্টস করে, এটাকে আমরা আর্টস অফ অ্যাওর্টা বলি। এই আর্টস অফ অ্যাওর্টার জন্য এখানে একটা নাকেল বা মানে আমাদের হাতে যে নাকেল এরকম একটা বেন্ডিং পাবো, এই বেন্ডিংটাকে আমরা বলি হচ্ছে অ্যাওর্টিক নাকেল, ঠিক আছে। তাহলে উপরের দিকে অ্যাওর্টিক নাকেল, তার থেকে যদি নিচে আসি তাহলে এখানে একটা স্ট্রেইট এরিয়া পাচ্ছি, দেখুন আমরা এই যে স্ট্রেইট এরিয়া, এই স্ট্রেইট এরিয়াটা কেন, এই স্ট্রেইট এরিয়াটা হচ্ছে আমাদের পালমোনারি ভেসেলের জন্য। এই অঞ্চলটাকে আমরা বলি হচ্ছে পালমোনারি বে, পালমোনারি বে, ঠিক আছে। এখানে কি আমাদের যে অ্যাওর্টিক ভেসেলগুলো আছে সেগুলো ওঠে। তারপরে কি আছে, তার ঠিক নিচে আছে হচ্ছে আমাদের লেফট এট্রিয়াল অ্যাপেন্ডিসেস, যে এটা হচ্ছে লেফট এট্রিয়াল অ্যাপেন্ডিসেস, এইখানে থাকে, ঠিক আছে। এবং তারপরে হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকল, এটা হচ্ছে হার্টের অ্যাপেক্স। তাহলে এইগুলো দিয়ে হচ্ছে আমাদের লেফট বর্ডার ফর্ম হচ্ছে। এখন এখানে প্যাথোলজি কী পেতে পারি, যদি পালমোনারি বে অনেক প্রমিনেন্ট হয়ে যায় তাহলে আমরা বুঝতে হচ্ছে পালমোনারি হাইপারটেনশন। দেখুন এখানে পালমোনারি বেটা অনেক বেশি প্রমিনেন্ট, এত প্রমিনেন্ট কি ছিল নর্মালটা দেখুন এখন এত প্রমিনেন্টটা, এখানে অল্প একটু ভেসেলের জন্য মার্কিং ছিল কিন্তু অতটা বেশি না। কিন্তু এটা দেখুন এই এক্সরেটাতে অনেক বেশি প্রমিনেন্ট হয়ে গেছে, তার মানে এটা আমরা বলবো হচ্ছে এটা একটা পালমোনারি হাইপারটেনশনের পেশেন্ট, ঠিক আছে। আর লেফট এট্রিয়াল অ্যাপেন্ডিসেস নর্মালি দেখুন অত প্রমিনেন্ট ছিল না, দেখুন নর্মালি কত প্রমিনেন্ট ছিল না, একেবারে ছোটো, তাই না। এখন এটা যদি অনেক বেশি প্রমিনেন্ট হয়ে যায় তখন দেখুন এটা হয়েছে, এটা কখন হবে, এটা হবে হচ্ছে লেফট এট্রিয়াল এনলার্জমেন্টে, ঠিক আছে। অনেক বেশি প্রমিনেন্ট লেফট এট্রিয়াল অ্যাপেন্ডিসেস পাবো। আর একটা কী বলতে পারি আমরা, অ্যাপেক্স ডিসপ্লেস ডাউনওয়ার্ড অ্যান্ড টু দ্য লেফট। দেখুন এইখানে আমাদের অ্যাপেক্সটা নর্মালি কোথায় ছিল, নর্মালি হচ্ছে এই বরাবর ছিল, তাই না, এই বরাবর অ্যাপেক্স ছিল। এই অ্যাপেক্সটা দেখুন এখানে নিচে নেমে আসছে ডাউনওয়ার্ডস আর লেফটের দিকে চলে আসছে। এইটা আমরা কখন পাবো, যখন হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকবে, ঠিক আছে। তাহলে আমরা আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের হার্টের বর্ডার কী কী আছে এবং এই বর্ডারগুলোর প্যাথোলজি কী কী হতে পারে। তাহলে এটা গেল। এখন হচ্ছে হার্ট সাইজ, যেটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য। হার্ট সাইজ আমরা মেজার করব কী করে, নর্মালি আমাদের যেই দুইটা কোস্টোফেনিক অ্যাঙ্গেলের এই দুটো দূরত্বকে আমরা বলি হচ্ছে ম্যাক্সিমাম চেস্ট ডায়ামিটার, এবং হার্টের ডায়ামিটারকে আমরা বলি হচ্ছে ম্যাক্সিমাম কার্ডিয়াক ডায়ামিটার। এই দুইটা ডায়ামিটারের যে রেশিও এটা নর্মালি হচ্ছে 0.5 এর কম হয়, এটা নর্মাল। তার মানে ম্যাক্সিমাম ডায়ামিটার অফ দ্য হার্ট ইজ 50% লেস দ্যান ম্যাক্সিমাম ডায়ামিটার অফ দ্য চেস্ট, এটা নর্মাল।
যদি কোনো কারণে আমাদের যে হার্টের ডায়ামিটার এই চেস্টের ডায়ামিটারের 50%-এর বেশি হয়ে যায় বা 0.5-এর বেশি হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে কার্ডিওমেগালি। বোঝা গেল? তাহলে লেফট সাইডে দেখুন, এই যে এটা হচ্ছে আমাদের চেস্টের ম্যাক্সিমাম ডায়ামিটার, আর এইটা হচ্ছে আমাদের হার্টের ম্যাক্সিমাম ডায়ামিটার। হার্টের ম্যাক্সিমাম ডায়ামিটার আমরা কী করে বের করবো? আমাদের রাইট সাইডে সবচেয়ে কনভেক্স পার্ট এর টিপ, আর লেফট সাইডে সবথেকে কনভেক্স পার্টের টিপ। এটা বাঁকা হোক লাইনটা, কিন্তু ম্যাক্সিমাম ডায়ামিটার আমরা এই কনভেক্স পার্টের টিপ থেকে নির্দেশ করব, ঠিক আছে? এটা একটা। আর একটা কি, আমরা মিড বরাবর যদি একটা লাইন টানি, এই লাইন থেকে সর্বোচ্চ কনভেক্স এরিয়া আর এই লাইন থেকে এই সর্বোচ্চ কনভেক্স এরিয়া যে পাবো, সেই দুটার যোগফল। যেমন এখানে দেখুন, এটা হচ্ছে দুইটা কনভেক্স এরিয়ার টিপ, মানে ম্যাক্সিমাম ডায়ামিটার অফ দ্য হার্ট, এটা হতে পারে একটা। আরেকটা হচ্ছে মাঝখান বরাবর একটা দাগ টানবো আমরা ভার্টিব্রা বরাবর, সেইখান থেকে আমাদের লেফট এট্রিয়ামের দিকে, লেফট সাইড অফ দ্য হার্ট বা লেফট বর্ডারে সর্বোচ্চ যে কনভেক্স পার্ট এবং রাইট বর্ডারে সর্বোচ্চ কনভেক্স পার্ট, এই দুইটা জিনিসের যোগফলকে আমরা বলবো হচ্ছে ম্যাক্সিমাম কার্ডিয়াক ডায়ামিটার। যেমন এ ধরুন এটা হয়েছে, বি হচ্ছে এটা হয়েছে, তাহলে এখানে এ প্লাস বি যদি সি এর থেকে বড় হয়ে যায় বা চেস্ট ডায়ামিটার থেকে বেশি হয়ে যায়, তখন সেটাকে কার্ডিওমেগালি বলবো। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে আমাদের কার্ডিয়াক স্বরে বোঝা গেল। আচ্ছা, এখন কার্ডিওমেগালি কোথায় কোথায় পেতে পারি আমরা? এটা একটা ছন্দ দিয়ে আমি মনে রাখি। নর্মালি সিএম পিএম দুজনই এক্সট্রিম সুপার হিরো। সিএম মানে চিফ মিনিস্টার, পিএম মানে প্রাইম মিনিস্টার। আমাদের দেশে যদিও চিফ মিনিস্টার বলে কোনো শব্দ নেই, আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের কথা চিন্তা করতে পারি, সেখানে কিন্তু চিফ মিনিস্টার আছে, তাই না? তাহলে এটাতে আমরা মনে রাখতে পারি যে আমাদের হার্ট কখন কখন বড় হয়ে যায় বা কার্ডিওমেগালি হয়, বা হৃদয় কখন বড় হয়। এটা কখন হয়? সিএম মানে হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি, আর এম হচ্ছে মায়োকার্ডাইটিস অথবা মায়োকার্ডিয়াল ইনফাকশন, এক্সটেন্সিভ কেসে হতে পারে। পিএম মানে কি? পিতে পেরিকার্ডিয়াল এফিউশন, এম হচ্ছে মাল্টিপল ভালভুলার ডিজিজ। দুইজন মানে কি? দুইজন মানে দুইটা ভেন্ট্রিকল, দুই ভেন্ট্রিকুলার ফেলিয়ার, তাই না? বা বাই ভেন্ট্রিকুলার ফেলিয়ার। ই মানে কি? এফস্টেইনস অ্যানোমালি। এফস্টেইনস অ্যানোমালি একটা জিনিস আছে। এস এ শান্ট অ্যানোমালি। শান্ট অ্যানোমালি কি? এসডি ভিএসডি বা পিডিয়া হতে পারে। আর হিরোতে মনে রাখবো হাইপার ডাইনামিক সার্কুলেশন, যেটা সিভিয়ার অ্যানিমিয়াতে হয়, থাইরয়েডক্সিসিতে হয়, প্রেগনেন্সিতে হয়, তারপরে ওয়েট বেরিতে হয়, এগুলোতে হতে পারে আমাদের কার্ডিওমেগালি। তাহলে কার্ডিওমেগালি কি বোঝা গেছে? আমাদের যে ম্যাক্সিমাম চেস্ট ডায়ামিটার, সেটা থেকে নর্মালি হচ্ছে 50%-এর নিচে বা 0.5 এর নিচে থাকে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কার্ডিয়াক ডায়ামিটার। যদি ম্যাক্সিমাম কার্ডিয়াক ডায়ামিটার 50% অফ ম্যাক্সিমাম চেস্ট ডায়ামিটারের বেশি হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে কার্ডিওমেগালি। এটা দুই ভাগে মেজার করতে পারি। একটা হচ্ছে দুইটারই মোস্ট কনভেক্স পার্টের ভিতরে মেজারমেন্ট, অথবা মাঝখান থেকে একটা দাগ টেনে এই দাগ থেকে ম্যাক্সিমাম ডায়ামিটার টুয়ার্ডস দ্য ম্যাক্সিমাম কনভেক্সিটি টুয়ার্ডস দ্য রাইট বর্ডার এবং ম্যাক্সিমাম কনভেক্সিটি টুয়ার্ডস দ্য লেফট বর্ডার, এই দুইটার যোগফল, ঠিক আছে? ডিতে আমরা কি দেখবো? ডিতে দেখবো আমরা ডায়াফ্রাম। এই ডায়াফ্রামের সাথে আমরা কোস্টোফেনিক এবং কার্ডিওফেনিক অ্যাঙ্গেল দেখবো। তো ডায়াফ্রাম নর্মালি হচ্ছে দুইটা ডোম থাকে, আমরা জানি। এই ডায়াফ্রামের দুইটা ডোম, যখন এটা নর্মাল চেস্ট এক্সরে, এইটাকে আমরা বলি হচ্ছে রাইট ডোম, এটা হচ্ছে লেফট ডোম। এই লেফট ডোমের নিচে একটু গ্যাস্ট্রিক বাবল থাকে, যেটাকে আমরা ফান্ডিক গ্যাস বলি, তাই না? তো এই যে ডায়াফ্রামটা, এই ডায়াফ্রামটা নর্মালি হচ্ছে আমাদের যে রাইট ডায়াফ্রামটা, এটা লিভারের কারণে একটু উপরে থাকে, ঠিক আছে? অথবা এইভাবে বলতে পারি যে হার্টটা হচ্ছে আমাদের লেফট ডায়াফ্রামের উপরে থাকে, তো একটু প্রেশার দিয়ে নিচে নামিয়ে রাখে। তো এটা বেশি নিচে না, মাত্র 2.5 সেন্টিমিটারের মতো নিচে থাকে হচ্ছে আমাদের লেফট ডায়াফ্রাম। এটা নর্মাল। এবং অ্যান্টেরিয়রলি আমাদের যে রাইট ডোম অফ ডায়াফ্রাম, অ্যান্টেরিয়রলি রাইট ডোম অফ ডায়াফ্রাম কী হয়? আমাদের অ্যান্টেরিয়র ইন্ড অফ দ্য রিব যেটা 6 রিব পর্যন্ত থাকে, পোস্টেরিয়র ইন্ড অফ দ্য রিব সেটা হচ্ছে মোটামুটি হচ্ছে 10 রিব পর্যন্ত থাকে, এবং লেটারালি 8 রিব পর্যন্ত থাকতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে নর্মাল। এখানে যদি গণনা করি আমরা, এটা যদিও স্পষ্ট দেখা যাচ্ছে না, আমরা একটা নর্মালটা দেখি, এটা নর্মাল তো, তাই না? এই নর্মালি দেখুন আমাদের যেই রাইট ডোম অফ ডায়াফ্রাম, এদিকে মানে এটা হচ্ছে রাইট ডোম অফ ডায়াফ্রাম, এটা হচ্ছে অ্যান্টিরিয়র রিব কত বরাবর থাকতে পারে? মোটামুটি 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 6টা, দেখুন এই 6 বরাবর আছে, ঠিক আছে? আর এগুলো কিন্তু ডায়াফ্রামকে ক্রস করে চলে গেছে, ডায়াফ্রাম আছে 6 বরাবর। পোস্টেরিয়রলি কি থাকবে? 10 বরাবর মোটামুটি। তাহলে এটা হচ্ছে এই যে ফার্স্ট রিব, সেকেন্ড রিব বাদ পড়ে গেছে। এইটা হচ্ছে ফার্স্ট রিব, এটা হচ্ছে সেকেন্ড রিব, থার্ড রিব, 4, 5, 6, 7, 8, 9, এই যে 10th, ঠিক আছে? মোটামুটি 10-এর লেভেলে আছে। আর লিটারালি 8 পর্যন্ত থাকে। দেখুন এইটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, এই 8 বরাবর আছে মোটামুটি, ঠিক আছে? আচ্ছা, যদি এখানে অত ভালো বোঝা গেল না, 8টা একটু ডিটেক্ট করতে আমাদের হয়তো ভুল হয়ে গেছে, ঠিক আছে? এই যে এটা কত ছিল? 10, এটা হচ্ছে 9, আর এইটা দেখুন 8, তাই না? এটা 8 নম্বর রিব না? এই যে এটা 8 নম্বর রিব, এই বরাবর। আচ্ছা, তাহলে এটা হচ্ছে নর্মাল। এখন এই যেই আমাদের ডায়াফ্রাম এবং যেই রিবগুলা, একটা রিব, এই রিবের ভিতরে যেই দূরত্বটা, মানে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা একটা অ্যাকিউট অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি হচ্ছে কোস্টো মানে হচ্ছে রিব, আর ফেনিক মানে হচ্ছে আমাদের ডায়াফ্রাম, এটাকে আমরা বলি কোস্টোফেনিক অ্যাঙ্গেল। আর এই যে হার্ট, এই হার্ট আর হচ্ছে আমাদের যেই ডায়াফ্রাম, এর ভিতরে যে অ্যাঙ্গেলটা, এটাকে আমরা বলি হচ্ছে কার্ডিওফেনিক অ্যাঙ্গেল, মানে হার্ট এবং মানে ডায়াফ্রাম এর ভিতরে যে অ্যাঙ্গেলটা।
এটাকে আমরা বলি কার্ডিওফেনিক অ্যাঙ্গেল। তো এটার প্যাথোলজিক্যাল কিছু ইয়ে আছে যে আমাদের যদি প্লিউরাল ইফিউশন পাই সেক্ষেত্রে আমাদের এই কোস্টোফেনিক অ্যাঙ্গেল এবং কার্ডিওফেনিক অ্যাঙ্গেল অ্যাবিলিটেটেড হয়ে যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট। প্লিউরাল ইফিউশন আমাদের ফ্রিকুয়েন্টলি একটা আমাদের পরীক্ষাতে এসে থাকে এবং সেক্ষেত্রে আমরা ওয়ার্ডেও কিন্তু অনেক পাই প্লিউরাল ইফিউশন, কারণ অনেক কস্ট, তাই না? আচ্ছা, তো দেখুন এইখানে একটা প্লিউরাল ইফিউশন আমরা দেখতে পাচ্ছি। দেখুন আমাদের ডায়াফ্রাম এখানে দেখাই যাচ্ছে না, তো ডোমটা, তাই না? এখানে কোস্টোফেনিক অ্যাঙ্গেল কি কার্ডিওফেনিক অ্যাঙ্গেল কি বোঝা যাচ্ছে না। তো এটা আমরা যদি কোস্টোফেনিক অ্যাঙ্গেল ধরি, কার্ডিওফেনিক অ্যাঙ্গেল ধরি, এটা যদি কোস্টোফেনিক অ্যাঙ্গেল ধরি, দেখুন অবলিটারেটেড হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে আমাদের প্লিউরাল ইফিউশন, বোঝা গেল? তারপরে আমরা কী দেখবো, আমরা এনভায়রনমেন্ট অফ দ্য লাংস দেখবো ই দিয়ে, বা লাং ফিল্ডস এটাকে আমরা বলি। তো লাং ফিল্ডকে নর্মালি আমরা 3টা ভাগে ভাগ করি। মোটামুটি সেকেন্ড রিবের লোয়ার বর্ডার পর্যন্ত আমরা বলি হচ্ছে আপার লাং ফিল্ড। আমরা সেকেন্ড রিবের লোয়ার বর্ডার থেকে শুরু করে 4th রিবের লোয়ার বর্ডার পর্যন্ত আমরা বলি হচ্ছে আমাদের মিডিল জোন, আর তার নিচে আমরা বলি হচ্ছে লোয়ার জোন। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট রিব, এই যে এটা অ্যান্টেরিয়র বর্ডার ফার্স্ট রিব, এটা হচ্ছে সেকেন্ড রিবের অ্যান্টেরিয়র বর্ডার, এই যে এই পর্যন্ত। এইটুকু হচ্ছে আমাদের আপার লোব বা আপার জোন, ঠিক আছে? আচ্ছা, এই যে সেকেন্ড রিব যেখানে শেষ হলো আমাদের, সেকেন্ড রিবের লোয়ার বর্ডার থেকে শুরু করে এটা হচ্ছে আমাদের থার্ড রিব, এটা হচ্ছে 4th রিব। এই 4th রিবের এই পর্যন্ত এতটুকুই আমরা বলি হচ্ছে মিডিল জোন, ঠিক আছে? আর এই যে 4th রিব অ্যান্টেরিয়রলি, এই 4th রিবের নিচে যে অংশগুলো আছে এটাকে আমরা বলি হচ্ছে লোয়ার জোন, ঠিক আছে? এই 3টা জোনে আমরা লাং ফিল্ডকে ভাগ করতে পারি। ফিশারগুলো আসলে এক্স্যাক্টলি আমাদের ওইভাবে দেখা যায় না। আমাদের লেটারাল ভিউতে কিছু দেখতে পারি, পোস্টেরিয়র ভিউতেও দেখা যেতে পারে, এখানে যদি ওইভাবে স্পষ্ট করে দেখা যাচ্ছে না, ঠিক আছে? ফিশারগুলো নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই, আমরা লাং ফিল্ড নিয়ে মাথা ঘামাবো। কী কী অ্যাবনর্মালিটি হতে পারে লাং ফিল্ডে, আমরা কী কী পেতে পারি? আমরা কোনো একটা ম্যাস বা ক্যাপিটাইলেশন পেতে পারি, আমরা কনসোলিডেশন পেতে পারি, আমরা টেন্স হোমোজেনাস ওপাসিটি পেতে পারি, অনেক কিছু পেতে পারি। তো এখানে কিছুদিন মনে রাখবেন যে নর্মালি দেখুন আমাদের যে ভাস্কুলার মার্কিংগুলো দেখুন নিচের দিকে বা লোয়ার লোবের দিকে বেশি আছে, এবং এইটা আমাদের হাইলামের দিকে বেশি আছে, এবং আলটিমেটলি হচ্ছে আমাদের পেরিফেরি থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে নর্মাল, ঠিক আছে? কোনো কারণে যদি এই আপার লোব টোপ সব জায়গায় যদি আপনি ভাস্কুলার মার্কিং অনেক বেশি পান, এই অনেক বেশি ভাস্কুলার মার্কিং পাওয়াকে আমরা বলি হচ্ছে প্লেথোরা। এটাকে আমরা বলি প্লেথোরিক লাং ফিল্ড। প্লেথোরা মানে অনেক বেশি ভাস্কুলার মার্কিং। আর যদি ভাস্কুলার মার্কিং নর্মাল থেকে অনেক কম পান তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অলিগেমিয়া বা অলিগেমিক লাং ফিল্ড, মানে আমাদের ভাস্কুলারিটি কমে গেছে, ঠিক আছে? তাহলে আমরা কি বললাম, নর্মালি আমাদের যে ভাস্কুলার মার্কিংগুলো লোয়ার লোবে সেন্ট্রালি মানে আমাদের মিডিয়াল সাইডে বেশি থাকে, পেরিফেরালি আস্তে আস্তে কমতে থাকে, এটা নর্মাল। যদি সারা লোব বরাবর বা প্রত্যেকটা লাং ফিল্ড বরাবর অনেক বেশি ভাস্কুলার মার্কিং পাই সেটাকে আমরা বলবো হচ্ছে প্লেথোরা, যদি কম পাই সেটাকে আমরা বলবো হচ্ছে অলিগেমিয়া। আরেকটা জিনিস আছে, নর্মালি আমরা কী বললাম যে আমাদের যে ভাস্কুলার মার্কিংগুলো লোয়ার লোবের দিকে বেশি থাকবে, তাই না? এদিকে বেশি থাকবে এবং পেরিফেরালি আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবে। যদি আপার লোবের দিকে লোয়ার লোবের থেকে অনেক বেশি ভাস্কুলার মার্কিং পাবে, মানে উল্টা হয়, তখন সেটাকে আমরা বলি আপার লোব ডাইভারশন, ঠিক আছে? এগুলো কোথায় কোথায় পাবো আমরা? প্লেথোরা কোথায় পেতে পারি আমরা? লেফট টু রাইট শান্ট মানে এএসডি, ভিএসডি, পিডি এগুলোতে পেতে পারি, বা ট্রান্সপোজিশন অফ গ্রেড ভেসেলে পেতে পারি, বা পার্শিয়াল ও টোটাল এনামেলাস পালমোনারি ভেনাস রিটার্ন, এইগুলোতে কিন্তু আমরা প্লেথোরা পাই। অলিগেমিয়া কোথায় পাবো আমরা? টিওফ মানে টেট্রালোসিয়া ফ্যালোট, তারপরে রাইট টু লেফট শান্ট ইন পালমোনারি স্টেনোসিস অর অ্যাট্রিয়াসিয়া ও ট্রাইকাসিড অ্যাট্রিয়াসিয়া, পালমোনারি এম্বোলিজম যেটাকে আমরা ওয়েস্টারমার্ক সাইন পাই যেটাতে, ঠিক আছে? এইগুলোতে আমরা হচ্ছে অলিগেমিয়া পাবো। আর আপার লোব ডাইভারশন আমরা মেইনলি পাই হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর, তারপরে ভালভুলার হার্ট ডিজিজ, হাইপোঅ্যালবুমিনিয়ামিয়া। আমরা মেইনলি হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর এই পাই, এটাতে আপার লোব ডাইভারশন পাওয়া যেতে পারে। আপার লোব ডাইভারশন মানে কি? এখানে হচ্ছে আপার লোবে ভাস্কুলারিটি বেড়ে যাওয়া, ঠিক আছে? তাহলে এটা দেখুন একটা কি, ভাস্কুলারিটি অনেক বেশি বেড়ে গেছে সব জায়গায়, তাহলে এটাকে আমরা বলবো প্লেথোরা, ঠিক আছে? তাহলে এটা কি একটা প্লেথোরা। আর এটা দেখুন ভাস্কুলারিটি অনেক কমে গেছে, দেখুন সব কালো কালো হয়ে গেছে, লুসেন্সি বেড়ে গেছে, এটাকে আমরা বলবো হচ্ছে অলিগেমিয়া, ঠিক আছে? আর এটা দেখুন আপার লোব ডাইভারশন, এখানে দেখুন নর্মালি লোয়ার লোবে হচ্ছে আমাদের ভাস্কুলারিটি বেশি দেখার কথা, এখানে দেখুন আপার লোবের দিকে ভাস্কুলারিটি অনেক বেশি, এটাকে আমরা বলি হচ্ছে আপার লোব ডাইভারশন, আমাদের ভেন্ট্রিকুলার ফেলিওরে দেখতে পাই, তাই না? আচ্ছা, তারপরে আমরা এফ দিয়ে দেখি, এফ দিয়ে কি দেখি আমরা? ব্রেস্ট শ্যাডো দেখি, তাই না? ফিমেল ব্রেস্ট শ্যাডো নর্মালি দেখুন এই যে এই ব্রেস্টের শ্যাডোতে আমরা কী দেখবো? আমরা দেখবো কোনো ক্যালসিফিকেশন আছে কি না, বা কোনো এরকম নর্মালি যেরকম দেখতে পাচ্ছি আমরা অনেক সুন্দর করে, তাই না? এরকম যদি না দেখতে পাই, কোনো একটা যদি ক্যালসিফিকেশন পাই বা অন্য কোনো ঝামেলা পাই, সেটা আমরা এখানে ডিটেক্ট করতে পারবো। আর জিতে আমরা কি দেখবো? গ্যাস্ট্রিক বাবল, যে এটা মানে ফান্ডিক গ্যাস যেটাকে বলি, এটা অলরেডি বলে ফেলেছে আর বলছে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে এইচ দিয়ে আমরা কী দেখবো? আমরা হাইলাম অফ দ্য লাং দেখবো। তো হাইলাম কী কী দিয়ে কনসিস্ট করে? এই যে এইগুলো হচ্ছে হাইলাম, দেখুন এইগুলো দেখুন অনেকগুলো ভেসেল চলে যাচ্ছে ভিতরে, তাই না? এটাকে আমরা বলি হচ্ছে হাইলাম। এটা হচ্ছে বিভিন্ন ভেসেলস, ঠিক আছে? কী কী ভেসেলস? পালমোনারি ভেসেলসগুলো, পালমোনারি আর্টারি, পালমোনারি ভেইন। পালমোনারি আর্টারি আমাদের ঢুকছে এবং পালমোনারি ভেইন বেরিয়ে আসছে, তাই না? আচ্ছা, এবং তাছাড়া অনেক লিম্ফ নোড পাওয়া যেতে পারে। যদি এটা অনেক বেশি বড় হয়ে যায় লিম্ফ নোড, তখন এখানে অনেক বেশি অপাসিটি পাই আমরা, তাই না? সেটাকে আমরা বলি হচ্ছে হাইলার লিম্ফেডেনোপ্যাথি, তাই না? তো এগুলো থাকতে পারে। তো লেফট হাইলামটা দেখুন স্লাইটলি
হায়ার লেভেলে আছে, লেফট হাইলাম তো স্লাইটলি দেখুন একটু হায়ার লেভেল আছে। এটা যদি এটা হচ্ছে রাইট হাইলাম, এর থেকে একটু উপরে আছে দেখুন লেফট হাইলাম, মানে লেফট হাইলামটা স্লাইটলি একটু উপরে আছে, এটা নর্মাল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হাইলাম দেখা হয়ে গেল। এখন আমরা কি দেখব, কিছু ইম্পর্ট্যান্ট সাইন্স, যেমন কার্লি সাইন। কার্লি সাইনটা কি, যদি কোনো, এটাকে আমরা আরেকটা বলি হচ্ছে কার্লি সাইন না, অ্যাকচুয়ালি কার্লি লাইন, এটাকে আমরা অ্যাকচুয়ালি বলি হচ্ছে সেপ্টাল লাইন। এটা কিছু লিনিয়ার অপাসিটি দেখা যেতে পারে আমাদের লাঙে বিভিন্ন কন্ডিশনে। এই অপাসিটিগুলো 3 টাইপের হতে পারে। একটাকে আমরা বলি হচ্ছে কার্লি এ লাইন, একটাকে বলি কার্লি বি লাইন, একটা হচ্ছে কার্লি সি লাইন। কার্লি সি লাইন যদি ওইভাবে দেখা যায় না, কিন্তু কার্লি বি লাইনটা অনেক 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 দেখা যায়, ঠিক আছে। তো কার্লি এ লাইনটা কি, কার্লি এ লাইন হচ্ছে নন ব্রাঞ্চিং লাইন্স রেডিয়েটিং ফ্রম দ্য হাইলাম ফাউন্ড ইন দ্য মিড অ্যান্ড আপার জোনস অফ দ্য লাং ফিল্ডস। এই লাইনটা কেন হয়, আমাদের যে ইন্টারলোবার যে সেপ্টাগুলো আছে এগুলো যখন অনেক থিকেন্ড হয়ে যায় তখন পাওয়া যায়, এবং এইগুলো লাঙের এস পর্যন্ত পৌঁছায় না। তাহলে কার্লি এ লাইনটা কি, আমরা 3টা বৈশিষ্ট্য পড়বো অ্যাটলিস্ট, যেটা আমরা নন ব্রাঞ্চিং, যেটা হাইলাম থেকে রেডিয়েট করে 1 নম্বর, 2 নম্বর কি মিড এবং আপার জোনে পাই, 3 নম্বর কি এটা হচ্ছে লাঙের এস পর্যন্ত পৌঁছে না। দেখুন এইটা দেখুন হচ্ছে আমরা কার্লি এ লাইন, এই যে দেখুন এই যে একটা কার্লি লাইন এ লাইন, ঠিক আছে। আবার এদিকে দেখুন এই যে একটা কার্লি এ লাইন, দেখুন এস পর্যন্ত পৌঁছায়নি, লাঙের এস পর্যন্ত কিন্তু পৌঁছায়নি, এবং এটা হাইলাম থেকে উঠে যাচ্ছে, তাই না। আচ্ছা, এগুলোকে আমরা বলি হচ্ছে কার্লি এ লাইন। আরেকটা কি আছে কার্লি বি লাইন। কার্লি বি লাইন কি, এটা হচ্ছে ট্রান্সভার্স লাইন অ্যাট দ্য লাং বেস, তার মানে এটা হচ্ছে আমরা লাঙের বেজে, কিন্তু আমরা এ লাইন কোথায় পেয়েছিলাম, লাঙের মিডিল এবং আপার জোনে, ঠিক আছে। আর এটা আমরা পাবো হচ্ছে লাঙের বেজে, প্রথম কথা। দ্বিতীয় কথা কি, এটা হচ্ছে লাঙের এস পর্যন্ত পৌঁছায়, কিন্তু কার্লি এ লাইন কিন্তু লাঙের এস পর্যন্ত পৌঁছায়নি, ঠিক আছে। আচ্ছা, তাহলে কার্লি বি লাইন আমরা দেখি, দেখুন এইটা লাঙের এস পর্যন্ত পৌঁছাচ্ছে, যে এটা হচ্ছে কার্লি বি লাইন, কার্লি বি লাইন, কার্লি বি লাইন, কার্লি বি লাইন, এই যে কার্লি বি লাইন, বোঝা গেছে। এগুলো সব হচ্ছে কার্লি বি লাইন, এই যে এই যে, ঠিক আছে। আচ্ছা, আর কার্লি সি লাইনটা কি, এটা হচ্ছে স্পাইডার ওয়েব লাইক অ্যাপিয়ারেন্স, এবং সারা লাং ফিল্ড জুড়ে থাকে। দেখুন এইখানে দেখুন স্পাইডার ওয়েব লাইক সারা লাং জুড়ে আছে, সারা লাং জুড়ে, এটাকে আমরা বলবো হচ্ছে কার্লি সি লাইন। তো কার্লি সি লাইনটা নর্মালি অত দেখা যায় না, কার্লি এ সব থেকে বেশি হচ্ছে কার্লি বি লাইন দেখা যায়, এই লাইনটা মাঝে মাঝে দেখা যেতে পারে। এখন কয়েকটা উদাহরণ পড়ি কোথায় আমরা পেতে পারি। আমরা পালমোনারি ইডিয়ামাতে মেইনলি হচ্ছে কার্লি বি টাইপ লাইনটা পাই, তারপরে মাইটাল ভালভ ডিজিজ, মেমোকোনিওসিস, লিম্ফ্যানজাইটিস, কার্সিনোজেনেসিস, সার্কোইডোসিস, তারপরে ফাইব্রোজিং অ্যালভিওলাইটিস এবং এরিওপ্যাথিক, এই জায়গাগুলোতে আমরা হচ্ছে পেতে পারি কার্লি লাইন, ঠিক আছে। আচ্ছা, তারপরে সিলুয়েট সাইন। সিলুয়েট সাইনটা কি, নর্মালি আমাদের যে লাঙের নর্মাল চেস্টিক্স একটু দেখায় আপনাদেরকে আবার। নর্মাল আমাদের লাঙের যে কন্ট্যুর দেখুন, এটা হচ্ছে আমাদের নর্মাল লাঙের একটা কন্ট্যুর, নিচে নিয়ে আসি, এই যে এটা দেখুন নর্মাল সিলুয়েট। দেখুন এর যে বোনগুলো আছে, আমাদের যেই শ্যাডোগুলো আছে আমাদের, সরি হ্যাঁ, এই যে দেখুন নর্মাল সিলুয়েটটা কীরকম, দেখুন এখানে আমাদের যে হাইলার শ্যাডোগুলো আছে, আমাদের রাইট বর্ডার অফ দ্য হার্ট, আমাদের নাকেল, তারপর হচ্ছে অ্যাপেন্ডিজেস, আমাদের পালমোনারি ভেসেল বা পালমোনারি বেই, আমাদের লেফট ভেন্ট্রিকল, আমাদের ডায়াফ্রামগুলো, সবগুলো অনেকটা শেপে আছে, অনেকটা লাইন আকারে আছে এবং খুব সুন্দর করে সাজানো আছে, তাই না। কোনো কারণে যদি এই যে নর্মাল যে বর্ডার্সগুলো আমরা দেখলাম, যেগুলো নর্মালি অনেক সুন্দর করে সাজানো আছে, এই নর্মাল বর্ডারগুলো যদি লস হয়ে যায় তখন সেটাকে আমরা বলি সিলুয়েট সাইন, ঠিক আছে। তার মানে লস অফ নর্মাল বর্ডার বিটুইন থোরাসিক স্ট্রাকচার্স। দেখুন এখানে দেখুন সিলুয়েট নর্মাল নেই, দেখুন এখানে কীরকম ভিজিবিজি হয়ে গেছে, এখানে দেখুন ঠিক আছে মোটামুটি, লাইট বড় তো কিছুই বোঝা যাচ্ছে না, তাই না, হাইলামটা কীরকম জানি হয়ে গেছে, এটাকে আমরা বলবো হচ্ছে সিলুয়েট সাইন। তাহলে সিলুয়েট সাইনটা কি, লস অফ নর্মাল বর্ডার বিটুইন থোরাসিক স্ট্রাকচার, এটা ডায়াগনস্টিক ভ্যালু আছে। যেমন লেফট হার্ট বর্ডারে যদি কোনো কারণে সিলুয়েট সাইন পাই, তাহলে আমরা প্রথমে সেটা হচ্ছে লিঙ্গুলা, আমাদের লাঙের লিঙ্গুলার কোনো ডিজিজ। যদি হেমিরাফেমে পাই তাহলে লোয়ার লোব লাং ডিজিজ। যদি প্যারাট্র্যাকিয়াল স্টাইপে পাই তাহলে হচ্ছে প্যারাট্র্যাকিয়াল ডিজিজ। আর সিস্টোলে পেলে লাং প্লুরা বা রিবের কোনো ডিজিজ, ঠিক আছে। তাহলে লস অফ নর্মাল কন্ট্রিকে আমরা বলবো হচ্ছে সিলুয়েট সাইন। মেনিসকাস সাইন, এটা একটা জায়গায় আমরা পাই, দেখা যাবে একটা ক্যাভিটি আছে এবং ক্যাভিটির ভিতরে যেই ফ্লুইড আছে এই ফ্লুইডটা একটা এয়ার দিয়ে হচ্ছে চারপাশে ঢাকা থাকবে, দেখুন এটা একটা ক্যাভিটি, তাই না, এবং এটা হচ্ছে ফ্লুইড বা অন্য কিছু, আর এইটা দেখুন হচ্ছে আমাদের এয়ার। এই জিনিসটাকে আমরা বলি মেনিসকাস সাইন। শুধু এক জায়গায় আমরা পেতে পারি, সেটা হচ্ছে অ্যাসপারজিলোমা, এটা মনে রাখবেন একটু, যে অ্যাসপারজিলোমাতে আমরা মেনিসকাস সাইন পাই। এয়ার ব্রঙ্কোকাম, এটা বেশি ইম্পর্টেন্ট। নর্মালি আমাদের লাঙের ভিতর যে ব্রঙ্কাসগুলো থাকে সেগুলোর ভিতরে এয়ার থাকে, কিন্তু সেগুলো আমরা দেখতে পাই না, ঠিক আছে, আউটলাইন আমরা দেখতে পাই না। কিন্তু যদি এইভাবে দেখতে পেয়ে যান আমরা কনসলিডেশনের ভিতরে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ব্রঙ্কোগ্রাম, এয়ার ব্রঙ্কোগ্রাম। দেখুন যেমন এটা হচ্ছে ব্রঙ্কাস, ঢুকে গিয়েছে, দেখুন আমরা লাইনও দেখতে পাচ্ছি, এটা এর ভিতরে এয়ার আছে, তাই না, এই ব্রাঞ্চিংগুলো খুব সুন্দর করে দেখা যাচ্ছে, তাই না। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে এয়ার ব্রঙ্কোগ্রাম। আবার এখানে দেখুন আরও সুন্দর করে দেখা যাচ্ছে, এবং এইটা হচ্ছে আমাদের ঢুকে গেছে ব্রঙ্কাস, দেখুন ভিতরে এয়ার এবং এগুলো হচ্ছে আউটলাইন, ঠিক আছে, এই যে। তাহলে এটা হচ্ছে এয়ার ব্রঙ্কোগ্রাম।
মানে নর্মালি আমাদের যে ব্রঙ্কাসগুলো আছে সেগুলো ভিজিবল হয় না, তার ভিতরে যে এয়ারগুলো আছে সেগুলো দেখা যায় না, কিন্তু যদি দেখতে পাই সেটাকে আমরা বলবো হচ্ছে এয়ার ব্রঙ্কোগ্রাম। দেখুন সব দেখা যাচ্ছে। আচ্ছা, তো এটাই ছিল মোটামুটি, আশা করি কিছুটা হলেও আপনারা শিখতে পেরেছেন। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, আমরা একটা এক্সরে যদি আমাদের হাতে দেয় আমরা কী কী দেখব। এক্সরে আমাদের হাতে দেওয়ার সাথে সাথে আমরা কী করবো, আমরা পেশেন্টের ডিটেলসটা দেখব, যে পেশেন্ট নাম কী আছে, এজ কী আছে, সেক্স কী আছে, এই বিষয়গুলো, এবং কেন সাজেস্ট করা হয়েছিল, যদি হাতে প্যাথোলজি পেপার থাকে, নর্মালি থাকবে না, তাই না। তারপরে আমরা কী দেখবো, তারপরে আমরা দেখবো হচ্ছে এই পেশেন্টটা কোন, মানে এই যে এক্সরে আমরা ধরে যাচ্ছি এটা রাইট সাইড কোনটা, লেফট সাইড কোনটা, তারপরে আমরা দেখবো ভিউটা কোনটা, ঠিক আছে। তারপরে আমরা কি দেখবো হচ্ছে আমরা কোয়ালিটি অফ দ্য ফিল্ম কীরকম। আমরা তার জন্য 4টা জিনিস দেখি, একটা হচ্ছে রাইপ দিয়ে মনে রাখি, রোটেশন দেখি, তারপরে ইন্সপিরেশন দেখি, তারপরে আমরা প্রজেকশন বা ভিউ দেখি, তারপরে হচ্ছে ইতে এক্সপোজার দেখি। তারপরে আমরা ABCD FGHI দিয়ে সবগুলো জিনিস আস্তে আস্তে দেখবো। কী দিয়ে দেখবো, এ দিয়ে আমরা এয়ারওয়েটা দেখবো, বি দিয়ে আমরা বোনসগুলো দেখবো, সি দিয়ে আমরা হচ্ছে কার্ডিয়াক শ্যাডো এবং হার্ট বর্ডার এবং মিডিয়াস্টিনাম এগুলো দেখবো। তারপরে কী দেখবো, ডি দিয়ে ডায়াফ্রাম দেখবো, ডায়াফ্রামের সাথে কোস্টোফেনিক এবং কার্ডিওফেনিক অ্যাঙ্গেলগুলো দেখবো। তারপরে ই দিয়ে কী দেখবো, আমরা এনভায়রনমেন্টাল লাং বা লাং ফিল দেখবো। এফ দিয়ে কী দেখবো, আমরা ফিমেলের বেস্ট শ্যাডো দেখবো। তারপরে জি দিয়ে কী দেখবো, আমাদের গ্যাস্ট্রিক বাবলটা দেখবো, ঠিক আছে। তারপরে এইচ দিয়ে আমরা কী দেখবো, আমরা হাইলামটা দেখবো, হাইলামটা কীরকম আছে, তার বর্ডারগুলো কীরকম আছে, কোনো উপরে নিচে আছে কিনা, এইগুলো, ঠিক আছে। এই যে এটা হাইলাম, তাই না, যেখান থেকে কোনো কিছু ঢুকে লাঙের ভিতরে। আচ্ছা, তারপরে আই দিয়ে কী দেবো, কিছু স্পেশাল ইম্পর্টেন্ট সাইন দেখবো, যেমন কার্লি বি লাইন্স দেখতে পারি, এয়ার ব্রঙ্কোগ্রাম দেখতে পারি আমরা, মিনিসকাস সাইন আমরা দেখবো, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখবো, ঠিক আছে। এটা দেখে আমরা ডায়াগনোসিসটা করে ফেলতে পারবো। তো এটাই ছিল মোটামুটি নর্মাল চেস্ট এক্সরে সম্পর্কে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে লাঙের প্যাথোলজি নিয়ে, ঠিক আছে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।